তার মানে তুমি ভেতর থেকে আসলে একজন লেখকই। ভেতর থেকে আমি একজন যাযাবর। আরজিকর কাণ্ডের পর আমি মোট ৫ দিন ক্যামেরার সামনে রোলিং অ্যাকশন শুনেছি। বিভিন্ন জায়গায় থালাবাটি বসিয়ে রাখতেন এবং অদ্ভুত একটা জল তরঙ্গ শুনতে হ্যাঁ। পেতাম। টিং টাপ, টাং টিং টাপ, টাং। টাপ। তড়িঘড়ি যতক্ষণে গিয়ে আমি পৌঁছালাম ততক্ষণে বাবা কোমায়। দেবাশিস দাশগুপ্ত এই ৫ নম্বর ওয়ার্ড ৪৮০ নম্বর বেড। বাবা হয়ে গেছে বেড। বেড নাম্বার ৪৮০ কে আছে? আ পেছন দিক দিয়ে ডেড বডি বেরোবে। তো বুঝে গেলাম বাবা বডি হয়ে গেল। রিনরিনে গলা আসে যে, "এভাবে কথা বলছো কার সাথে? ব্যাগ দুটো খালি করে দাও।" ২ ব্যাগ সাবান উনি কিনে নিলেন আর মার হাতে ৳২০০ দিয়ে বললেন, কিরকম মানে সময়টার মধ্যে কি চেঞ্জ হলো? একটু নিজেকে একটু মনে হওয়া শুরু করলো যে এইবার বোধহয় আমি আর কেউ হয়েছি। ঠাকুরের আশীর্বাদে আমার ক্লাস 7-8 এই হয়ে গেছে। এই সমস্ত করতে, করতে যে সারা গায়ে এই যে দাগ, শরীর প্রায় যখন থসথসে পচে যাচ্ছিল তখন কৃপা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হই। ১৮৬ দিন সেখানে থাকি। সেই ভিন্টেজ মদটা নিয়ে এসে ডিস্ট্রিবিউট করা হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে মদটা না খাওয়াটা আনস্মার্ট মানুষের লক্ষণ। তো ফলে আমার আর কাউকে কপালে লিখতে হয়নি যে আমি আর খাই না গো। তোমার সবচেয়ে বেশি কোনটা করতে তুমি সবচেয়ে বেশি এনজয় করো? এই সময় শহরে বৃষ্টি হওয়ায় জল জমে গেছে। কমিউনিকেশনের রাস্তা বন্ধ। ওর ৫ দিন পর জন্ম। ৫০ হবে। এই ৫টা দিন নিয়ে আমার একটা উপন্যাস লেখার ইচ্ছে। আহা! ৫টা দিনও কি করে দেখবে এবং কিভাবে? শেষে কি হবে? শেষে কি? হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজকে সারাদিনে অনেক কাজ করেছি এবং আপনারা পরপর যখন এই এপিসোডগুলো দেখবেন মনে হবে একই টি-শার্ট কি লোকটা প্রতিদিন পরে? তা অ্যাকচুয়ালি নয়। আজকে একদিনে ৩ টে এপিসোড আমরা শ্যুট করেছি। তো পরপর হয়তো এই একই টি-শার্টে আমাকে দেখতে পাবেন। কিন্তু কিছু, কিছু দিন থাকে যে দিনগুলোতে বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়। তো আজকে ওই অভিজ্ঞতাময় একটা দিন। ১ম এ অমিত শাহর সঙ্গে এপিসোড করলাম, তারপর সৌম্য মুখার্জির সঙ্গে একটা এপিসোড করলাম। তারপর দেবপ্রতিম দাশগুপ্ত মানে এই এপিসোডটা, দেবপ্রতিম দাশগুপ্তর এপিসোডটা। আজকে তাজুদাই বলি আমরা সবাই মানে তাজুদাই বলি, দেবপ্রতিম দাশগুপ্ত বলতে পারব না। তাজুদার সঙ্গে কথা বলে অ্যাকচুয়ালি উম তাজুদার জীবনের এক্সপেরিয়েন্স বা তাজুদা কিভাবে নিজের জীবনটা কাটিয়েছে সেটা তো শুনেইছি। বাট সেটা শুনে আমরা কি পাবো? আমি পেলাম একটা একটা অদ্ভুত ছোটবেলা। তারপর পেলাম সেই ছোটবেলার থেকে তার পাওয়া শিক্ষাগুলো। তারপর পেলাম মৃণাল সেনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বা কিভাবে হয়ে গেল মোহিত চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। প্লাস এর সবকিছুর বাইরে একটা অদ্ভুত জীবন দর্শন পেলাম। আমার এই উল্টো দিকে যে ছেলেটি ক্যামেরা করে অয়ন, সে একটা পয়েন্টে যখন আমরা মাঝখানে ব্রেক নিলাম, দেখলাম ওটা এরকম একটা দীর্ঘশ্বাস ছাড়লো। সেই দীর্ঘশ্বাসটার কারণ হলো বোধহয় ওই কথাগুলো ওকেও কোথাও একটা রেজোনেট করেছে। কোথাও একটা মৃত্যু চেতনার কথা বলেছি আমরা। কোথাও একটা মানুষের জীবন দেখার কথা বলেছি। বিভিন্ন পার্সপেক্টিভ থেকে মানুষ কিভাবে, কিভাবে জীবন দেখে সেই নিয়ে কথা বলেছি। ওভারঅল আমার কাছে ইট ওয়াজ অ্যান এক্সপেরিয়েন্স। আমি জানি না আপনাদের জন্য সেটা কি হতে চলেছে। বাট আই হোপ যে আপনাদের জন্য এটা সেই এক্সপেরিয়েন্সটা হয়ে উঠুক। সিট ব্যাক, রিল্যাক্স and enjoy the podcast. সো আজকে আমাদের সঙ্গে আছেন এমন একটি লোক যে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসি সেই সময়ের যাদের যাদের সঙ্গে আমার পরিচয় হয়, যাদের যাদের সঙ্গে আমার কাজ হয় এবং যাদের যাদের সঙ্গে পরিচয় হয় খুব আনন্দ হয়, সেরকম একজন মানুষ। আমরা তাকে তাজুদা বলেই চিনি। আমাদের ইন্ডাস্ট্রির অনেকে বাইরের লোকও চেনেন। তার একটা বড় নাম আছে দেবপ্রতিম দাশগুপ্ত। সো আজকে আছে দেবপ্রতিম দাশগুপ্ত। কিরম ওয়েলকাম টু সোল ভদ্রলোক, কানেকশন পডকাস্ট। কিরম ভদ্রলোকের মতন এরকম করে না। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছো দাদুদা? হুম, এখন ভালো। হুম। মানে এট লিস্ট এই কারণে ভালো যে অটো, বাস যাতেই যাতায়াত করি না কেন ডিম কেউ ছুঁড়বে না। এই ডিমের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমি ডিমটা খাই পেটে। বেশ। এবার তোমার সঙ্গে আমার আলাপটা
একটা গান লেখার সূত্রে, ওরে বাবা রে, সেই গান লেখার সূত্রে 2010, হ্যাঁ 2010, ভাবা যায় কতদিন হলো, 16 বছর আগে। ভালোবাসা হ্যাঁ, অফরোড। ভালোবাসা অফরোডে, সেখানে তুমি কেসটায় হ্যাঁ, কি জানি একটা লিখেছিলে, বেশ আমার না এখন বোধহয় হ্যাঁ, পুরোটা মনে নেই। কেসটায় মানে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে হ্যাঁ, বিলা, ওইটারই ওইটার একটা থেকে বিয়ে টাইটেল করে, ট্র্যাকটা আর একটা প্রেমের গান, একদম একদম, দুটো গান আয় বৃষ্টি ঝেপে প্রেম দেব মেপে, মেপে। হ্যাঁ এই লাইনটা লিখেছিলে। দুর্দান্ত সেই গানটা, আমারও পার্সোনালি খুব পছন্দের। এনিওয়ে, সেটার থেকে তো আলাপ হয়েছিল, কিন্তু তোমার সঙ্গে সেই অর্থে আলাপ বা আড্ডা, এইটা খুব একটা অন্যরকম আড্ডা হয়েছে, বাট সত্যি সত্যি যে একদম মানে ইন্টারনাল ভিতরের আড্ডা, সেটা হয়নি। আমার সম্ভব অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে তোমার সঙ্গে এই আড্ডাটা হোক। চলো আমরা শুরু করি। তোমার একদম, আমি এই পডকাস্টটা শুরুই করি ছোটবেলা থেকে। তো তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে, কিরকম কেটেছে, মানে একদম ছোটবেলাটা? আমার ছোটবেলাটা যদি প্রথম থেকে বলতে হয় তাহলে এই যে আমাকে লোকে বলে যে আমি একটু নারীবাদী, তার কারণটা হচ্ছে আমার যেদিন জন্ম সেই দিন ওই হসপিটালে 32 জন মেয়ে জন্মায় এবং আমি একটি ছেলে। আহ, আচ্ছা, এটা কোথায়? হ্যাঁ, চিত্তরঞ্জন হাসপাতাল। আচ্ছা আচ্ছা। তো এবং নার্সেরা একটা প্লাস্টিকের এরোপ্লেন গিফট দিয়েছিল সেই দিন, মানে আমার মা যখন বেরিয়ে আসে তখন, যে আপনার ছেলে হয়েছিল ওই দিন একমাত্র। কিন্তু সেটা অন্য, কিন্তু তারপরে আমার এমন একটা পরিবারে জন্ম, যে পরিবারটা আগাপাস্তলা নাটকীয়। মানে আমার মায়ের প্রেমটা আমার বাবার সাথে আমার মায়ের বাড়ি মেনে নেয়নি, আমার মা পালায়। আচ্ছা, সৌভনিক মুক্তাঙ্গন স্টেজের ওপরে আমার বাবার সাথে মায়ের বিয়ে হয়, হ্যাঁ স্টেজে বিয়ে হয়, এবং সন্তু কাকুর বাবা পতাকিদা ছিলেন পুরোহিত। পতাকিদা সন্তু কাকুর বাবা ওই পাত্রীর ওই অং বং চংগুলো উনি করেন। এই রকম একটি পরিবারে আমার বেড়ে ওঠা। এবং তারপর যেটা হতো সেটা হচ্ছে যে এই সময় থিয়েটার ওয়ার্কশপ একটা নাটক করতো, রাজরক্ত, যেটা খুব জটিল মনস্তাত্ত্বিক নাটক, এবং তাতে বোধহয় শারীরিক কিছু কথাবার্তা ছিল ইত্যাদি প্রভৃতি। তো আমি তখন এইরকম গ্যাঁড়া, আমার মনে হয় যে আমাকে বলা হয়েছিল যে বাড়িতে কিছুদিনের জন্য রিহার্সাল শিফট হয়েছে। মোহিত চট্টোপাধ্যায়ের নাটক, ওরা জয়তী বোস, এরা আর কারা যেন ছিলেন, বিভাস চক্রবর্তী, যে এটা বড়দের নাটক, তুমি এই সময় ঘরে থাকবে না। এই যে থাকবে নাটা বলল, তাতেই আমার প্রতিবাদী সত্তা, এবং থাকবই। এবার করতে গিয়ে আমি আলমারির পিছনে লুকোনোর পর খানিক বাদে প্রায় আলমারির পাশে চাপা পড়ে দম আটকে মারা যাবার অবস্থা, আমার টেনে বার করে আনা হয়। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে আমার বাড়িতে ছাদ ছিল, ছাদে কোনো ওঠার সিঁড়ি ছিল না। বর্ষায় জল জমলে টপ টপ করে জল পড়তো। এটা কোথায় বাড়িটা? গলফ ক্লাব রোডে। গলফ ক্লাব রোডে। এবং আমি ক্লাস 8 অবধি ইলেকট্রিসিটি ছিল না, বিল দিতে পারিনি বলে মিটার কেটে দিয়েছে। তো আমার বাড়িতে আমি দেখতাম যে ওই জল পড়া, তাতে যে কতবার আমার সিলেবাসের বই খাতা ভিজে এত মোটা হয়ে গেছে, জল পড়ে ফেলে দিয়েছি, পরীক্ষার আগে খেয়াল পড়েছে। বৃষ্টি মানে অকাল বর্ষণ হলে বর্ষাকালে তবু লুকিয়ে প্লাস্টিকের প্যাকেট, কারণ জলটা কি হচ্ছে, বৃষ্টি থেমে গেছে, শহর খটখটে, আমার বাড়িতে তো জল পড়ছে, কারণ ওই চিল ছাদে যতটা ছাদে জল জমে আছে সব তো চুইয়ে পড়ছে। আর আমার মা বিভিন্ন জায়গায় থালাবাটি বসিয়ে রাখতেন, এবং অদ্ভুত একটা জল তরঙ্গ শুনতে, এই শুনতে শুনতে বেড়ে ওঠা। কিন্তু যেটা হতো সেটা হচ্ছে যে এই এত অভাবের মাঝখানে পুজোয় জামা কাপড় হয়নি, এই হয়নি, সেই হয়নি, কিন্তু প্রচলিত যাবতীয় শারদীয়া সংখ্যা আমাদের বাড়িতে। খেতে না পাবে, বাবা ওই শারদীয়া সংখ্যাটি কিনবেন, এবং কম্পিটিশন হতো। মানে বাবা কালকুট পড়ছে তো আমি সমরেশ বসু, মানে তখন দেশে কালকুট তো আনন্দবাজারে সমরেশ বসু, এইভাবে ওরা ওই এখানে নীললোহিত তো ওখানে সুনীল গঙ্গোপাধ্যায়। এবং ওই পড়ার পরে আমরা ওই সাট করে পড়া হলে যে কে আগে কোন বই শেষ করতে পারে করলে হবে না, মানে দশমীর দিন ছিল একে অপরের পড়া ধরবো।
যে চলো পড়া ধরি। কি পড়েছো তুমি? কি বুঝেছো? মানে ছোটবেলায় অভাব ছিল এবং আমার মাকে আমি খুব পেট্রোগা হিসেবেই জানি। তার কারণ হচ্ছে যে আমার বাড়িতে ধরো আমরা ৩ ভাই-বোন, বাবা, মা ৫ জন। কিন্তু ২ টো ডিম সে ২ টো ডিম দিয়ে ডিমের কারি হতো। মা ওই একটা সুতো দিয়ে ২ মাঝখানে টুকরো করত, কাটতো, করে হ্যাঁ। ৪ জনকে দিত। "মা তোমার ডিম কই?" আমার শরীরটা ভালো নেই। বড় হয়ে বুঝতে পেরেছি যে হুম। কেন ভালো নেই বলত মা। তো এইটা ছিল। কারণ বাবা আইপিটিএ এবং থিয়েটার কর্মী। এইটা করে খাবো। তো এইরকম একটা সময় মানে আমার মনে আছে যে মানে মায়ের মুখ থেকে শোনা, আমার তখন জন্ম হয়েছে ৭-৮ মাস বয়স। আমার দিদির ৪.৫ বছর। এইরকম একটা সময়ে দাঁড়িয়ে আমার বাবা টয়লেট করতে গেলে ব্লিডিং হতো এবং সেই ব্লিডিং হওয়ার থেকে টেম্পোরারি অন্ধ হয়ে যায়। হ্যাঁ? এবার এটা এই কোন মানে ওনার কত বয়স তখন? ৪০-৪২। আচ্ছা। তো এইরকম একটা সময় বা আরও কম। এরকম একটা সময়ে গিয়ে সংসারটাকে তো চালাতে হবে। আ আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে খবরের কাগজ চেয়ে এনে সন্ধ্যেবেলা আমরা আঠা বানাতাম। দিয়ে ঠোঙা তৈরি করে রাত্রিবেলা পাড়ার দোকানগুলোয় দিয়ে আসতাম। কারণ আমার দাদু ছিলেন ওই অঞ্চলের সম্ভ্রান্ত উকিল। আ উম বাংলাদেশের যশোরে রাজকীয় পরিবার আমাদের। ব্যারাকপুরে আমাদের পৈতৃক ভিটে। কিন্তু বাবা ওই এবং ও! থিয়েটার করব। যেটা থিয়েটার করাটা যে কারুর পেশা হতে পারে এটা তখন বিশ্বাসযোগ্য বা স্বপ্নে কেউ ভাবেনি। কারণ তখনও থিয়েটার করতেন যারা, অশোক কাকু কল্যাণী ইউনিভার্সিটিতে পড়াতেন। হুম। বিভাস কাকু কলকাতা দূরদর্শনে চাকরি করতেন। কেউ না কেউ কিন্তু কিছু না কাজের কিছু মধ্যে করতো। হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা করতেন। ওই সবসময়ের নাট্যকর্মী, মিনার্ভা রেপার্টারি বা এই সেই এই কনসেপ্টটাই তখন ছিল তখন না। ছিল না। অনেক পরে এসছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক ঠিকই। পরে। তো এরকম একটা সময় শুধু নাটক করে তো সেই সময় বাঁচিয়ে দিয়েছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়। উনি করতেন কি, যেকোনো জায়গায় গান গাইতে গেলে হারমোনিয়াম বাদক হিসেবে বাবাকে নিয়ে যেতেন। ও, তোমার বাবা গানও গাইতে পারতেন? বাবা থিয়েটারের মিউজিক ডিরেক্টর ও ছিলেন। আচ্ছা। মানে ওই যে একটা গান আছে না, কথা বলো না কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন হুম। গোলযোগ, এটা আমার বাবার সুর। ও! তো এইরকম বাবাকে দিয়ে ওই হারমোনিয়ামটা বাবা বাজাতেন। ফলে কিছু একটা রোজগার, দ্বিজেন মুখোপাধ্যায়ের রেডিওয়ে রেকর্ডিং বা অমুক তমুক হলে বাবার একটা রোজগার হতো। এবার এই বাবা থিয়েটারের মিউজিক করা, থিয়েটারের পেছনে পড়ে থাকা, এই সমস্ত সময় তারপরে অসুস্থতাটা হলো। এই সময় মা একটা ওই সাবান গুঁড়োর প্যাকেট নিয়ে দিনের বেলায় আ এ হাতে দিদি, দু হাতে বস্তা, ট্যাঁকে আমি। এই করে অলিতে গলিতে সাবান বিক্রি করতেন। তো এই করতে, করতে একদিন একটা বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে যাবার পর বাড়ির কাজের লোকটি যথারীতি দুপুরবেলা বেল বাজানোয়, "হ্যাঁ, কোনো খেয়ে দে, কেন এরম করেছো?" অমুক তমুক প্রচুর মাকে বকুনি দেয়। ভেতর থেকে একটা রিনরিনে গলা আসে যে, "এভাবে কথা বলছো কার সাথে?" এগিয়ে আসেন এক মহিলা। তিনি দেখে মা বলেন যে, "আসলে আমি সাবান বিক্রি করতে এসেছি। বুঝতে পারিনি এটা আপনার বাড়ি।" পুরোটা দেখে জিজ্ঞেস করলাম, "আপনার ২ বস্তায় কত সাবান হবে?" মা বলে, "৳১০০ কি ৳১৫০ সাবান।" এবং যে গুঁড়ো সাবানটা, সে সাবান দিয়ে ওদের বাসন মাজা হয়তো ওনার স্ট্যান্ডার্ডে সেটাও হয় না। বললেন, "এই ব্যাগ দুটো খালি করে দাও।" পুরো ২ বস্তা ২ ব্যাগ সাবান উনি কিনে নিলেন। আর মার হাতে ৳২০০ দিয়ে বললেন, "বাচ্চাটাকে কিছু কিনে দিও, আর একে মিষ্টি খাইও।" এবার মা তাকে নমস্কার করে চলে আসেন। মহিলার নাম সুচিত্রা সেন। তো এইটা যখন চলতো, মানে এই ছোটবেলাটা নিয়ে, মানে বাবা কেন ওই একগুঁয়ে থিয়েটার কর্মী হয়ে রইলেন, কেন বাস্তবসম্মত হলেন না, হুম। কেন ওই দশচক্র নাটকটায় গণশত্রু সিনেমায় ইউজ হয়নি, তখন তাতে ডাক্তারকে তার এই ইয়েকে শম্ভু মিত্রকে তার বরদা জিজ্ঞেস করছিলেন, "তুমি শুনলুম আজকাল কাগজে লেখো-টেকো?" সে মনে হ্যাঁ। তা ওরা কিছু দেয়-টেয় নাকি হ্যাঁ, হ্যাঁ, পুরোটাই ঠিক। হুম, হুম। তো আমাদের থিয়েটারেও তো তাই। সবার সবটা হয়ে যাচ্ছে। কিন্তু দেওয়ার বেলায় বাবার সামনে কেউ করলেই বাবা বিগলিত করুণা হয়ে যেত। ওয়াই? হুম। আমার বক্তব্য মানে পরে এসে মনে বিক্ষুব্ধ সিপিএম গর্জে উঠতো আরকি। ভালো তৃণমূল গর্জে উঠতো যে কেন? হুম। তুমি একটা কথা বলো, সেই সময়টা
এই সময়টা তো তুমি বড় হচ্ছ এবং তুমি তোমার চোখের সামনে ধরো তোমার বন্ধু-বান্ধব নিশ্চয়ই ছিল। তাদের একেক রকম অবস্থা। হতে পারে তোমার থেকে বেটার, হতে পারে তোমার থেকে খারাপ। আমার থেকে খারাপ কেউ ছিল ছিল না। না। তার মানে তুমি বেটার, তার কারণ হচ্ছে আমি তোমায় বলি আমার দেখবে তুমি যদি ছোটবেলায় আবিষ্কার করে থাকো যে একটা পাড়ায় দীর্ঘক্ষণ কারেন্ট অফ থাকলে তারপর যখন লাইট আসে একটা গোটা পাড়ায় একটা চিৎকার হয়, হ্যাঁ, হ্যাঁ। এসেছে এসেছে হ্যাঁ, হ্যাঁ, বসে। হ্যাঁ। এবার আমাদের সময় কিন্তু এই যে তবু তুমি সুন্দরী কত হোক না লোডশেডিং, তখন লোডশেডিং পার্ট অফ আওয়ার লাইফ হুম, ছিল। হুম, হুম। ফলে যে সময়টা গোটা পাড়ায় অন্ধকার নেমে এসেছে, তারপর যখন আলো আসে গোটা পাড়াটা চিৎকার করে উঠছে। আমিও এরকম বার দুয়েক চেঁচিয়েছিলাম। একদিন বাবা এক চড় মেরেছিলেন। তারপরে পরে রেকটিফাই করতে পারি যে বাবা চড়টা নিজেকে মেরেছে, আমাকে না। হুম, কারণ সব বাড়িতে তো কারেন্ট এলো, আমি তো কুপিতেই পড়ছি। হুম, আমার চিৎকার করার কারণটা কি? হুম, আমার তো চিৎকার করা মানে সে চিৎকারটা বাবার দিকে প্রহসন ছুড়ে দেওয়া। হুম। ঠিকই। কিন্তু সেটা যেমন ছিল, কিন্তু আমি যদি তৎকালীন সময় দাঁড়িয়ে বলতাম মানে আমার ক্লাস 6-7 এর মধ্যে কিন্তু বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, শরদিন্দু ইত্যাদি প্রভৃতি সমস্ত শেষ, হুম, পড়া শেষ। মানে আজ লোকটাকে গালমন্দ করছি ঠিকই, কিন্তু যেটুকু করে কমে খাচ্ছি সেটুকু ওই মানুষটারই গড়ে দেওয়া। হুম, কিছুই তো মানে হাতে করে কিছু শিখিনি। হুম, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানের স্কুল, মা গান শিখতেন। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের বাড়ি ছিল চারু মার্কেটে, বাড়ি রেনোভেট হবে। উনি ১-১.৫ মাস আমার বাড়িতে গান শেখাবেন। সমস্ত স্টুডেন্টরা চলে আসছে গান আমার বাড়ি শিখবে। ওই ভাঙা বাড়িতে, বর্ষাকাল ছিল না, এবং আমার সেখান থেকে গান শেখা। হুম। মানে ওই যে শুনে। পাশের ঘর থেকে বধূবায় আমার চোখে জল এনেছে হায় বিনা কারণে, শুনে শেখা। হুম, এবং খুব অভাবের দিনে, খুব আনন্দের দিনে, বাবার হয়তো মুড ভালো, বা আমি বলছি ৮৩ ওয়ার্ল্ড কাপ হুম। আমাদের বাড়িতে একটা মারফি রেডিও ছিল। ওই মারফি রেডিও তখন বোধহয় মধ্যরাত ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে, হ্যাঁ, হ্যাঁ, মধ্যরাত। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জেতে ইংল্যান্ডে। এবং সেই রাতটা সবাই সবার মতন করে সেলিব্রেট করেছে। আমার বাড়িতে তখন নিচের দোকান থেকে একটা কারেন্ট নেওয়া হয়েছে, তাতে একটা পাখা, দুটো লাইট আর একটা প্লাগ জ্বলতো। নিচের একটা মুদি দোকান ছিল, তাদের থেকে নেওয়া হয়েছে যে তোমাদের ভাড়া দিতে হবে না, পরিবর্তে এইটুকু দাও। রেডিও শুনে এক একজন এক একভাবে জয় সেলিব্রেট করে। আমাদের জয় সেলিব্রেট হয়েছিল বাবা আনন্দে হারমোনিয়ামটা কোলে নিয়ে বসে বললেন, এসো আমরা সবাই গান 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 করি। ওই সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল দোলো তোলো, মানে এই কঠিন গানটা চলো এই রাত্রে শেখো, আজ ইন্ডিয়া জিতেছে, আজ তোমাদের শিখতে হবে। মানে এইগুলো ছিল। এইগুলো বাড়ির মধ্যে, মানে আমরা ভাতের সাথে অভাব মেখে খেয়েছি হয়তো ডালের পরিবর্তে, কিন্তু টাকনা দেওয়ার জন্য হুম, অনেক রসদ ছিল। সাহিত্য বল, মানে সংস্কৃতির আনাচে কানাচে ঘুরে বেড়ানো। মানে সত্যি বলতে দ্বিধা নেই, তখন বটতলা চটি বই পাওয়া যেত, এবং চটি বই সহ একবার আমি ক্লাস 8-এ ধরা পড়েছি। হুম। ক্লাস 8-এ ধরা পড়েছি। এই গোল পার্কের নিচে বিক্রি হতো, ভাড়া দিত। ভাড়া দিত? ভাড়া দিত মানে তখন নিয়ম ছিল যে তুমি যদি ১০০ টাকা জমা, মানে ৫০ টাকা জমা রাখো, তুমি ওই বটতলা বইটা বাড়ি নিয়ে যেতে পারবে, ফেরত দিলে তোমায় ওরা ৩০ টাকা দেবে। ও। তো এরকম আমি একটা ভাড়া নিয়েছি, তুমি একটা ভাড়া নিয়েছো, এবার এরকম ৩-৪টে বই একসাথে আমার বাড়িতে রাখা থাকতো। যেহেতু আমার পুরনো দিনের বড় বাড়ি, একতলার ফাঁকা একখানা ঘর, হুম, কয়লা ফয়লা থাকে, সেখানে আমি লুকিয়ে রেখেছিলাম। কি কুক্ষণে মায়ের চোখে পড়েছে, বাবা বাজারে গেছে, তখন উনুনে রান্না হয়। মা গোটা বইগুলো মুড়ে উনুনে দিতে যাবে, বাবার এলো, এসে বলছে এটা কি হচ্ছে? মা বলছে এই দেখো, ছেলেকে বড় করছো, স্বাধীনতা দিচ্ছ, এই হচ্ছে স্বাধীনতার মানে, এই হচ্ছে মানে, এই বইগুলো পড়ে। তো বলছে তাই বলে পুড়িয়ে দেবে? বই পোড়াবে?
সে যেই তোমরা বই যদি হোক। তোর বইকে তুমি বাড়িতে ঘটা করে সরস্বতী পুজো করো, সরস্বতীর বাহন ছাপার তো সেই তো বর্ণপরিচয় আর অক্ষরগুলো এদিক ওদিক করে ব্যবহার করা হয়েছে। ঘটনা হচ্ছে যে তুমি কিভাবে দেখবে আমার বইগুলো, আমায় দাও। আমার নিল নি, আমায় বললো তুমি কিভাবে এনেছো? আমি বললাম ভাড়া ফেরত দিয়ে এসো, তোমাকে এর থেকে ভালো বই আমি এনে দেবো বলে আমি ফেরত দিয়ে এলাম। সেদিনই কোত্থেকে বাবা ধার দেনা করে হবে কি না রে, যে আমাকে একটা বই উপহার দিয়েছিলেন, তাতে লেখা আছে, মানে বইটা আমার কাছে এখনও আছে, বোর্ডে মলাটটা বোধহয় খুঁজলে পাবো। ওটা ছিল তারাশঙ্করের গল্পের বই। তাতে লেখা ছিল, তারাশঙ্করের জীবনবোধ তোমার মধ্যে সংক্রামিত হোক। বিশ্বাস করো, তার পরের দিন থেকে আমার ইচ্ছে হয়নি ওই বইটা আর একবার পানুটা কিনে বই চটি বই আর পড়ি। মানে এইভাবেই বেড়ে ওঠা, মানে কোনোটা বুঝেছি, বুঝেছি। লুকোচুরিটা ছিল না। না কিন্তু মানে বেশ ড্রামাটিক বেড়ে ওঠা। একটা কথা বলো, সেটা হলো এই যে তোমার বন্ধু-বান্ধব যারা, তুমি তো তখন দেখো, তখন তো এই একটা ইনোসেন্ট প্রাণ, বাচ্চা। তখন তো সে খুব একটা বেশি অন্যান্য জিনিস বোঝার জায়গায় থাকে না। এবার তখন কোথাও এরকম হতো না যে বন্ধু-বান্ধবদের দেখে নিজের মধ্যে কষ্ট হতো? আর বাচ্চা হিসেবে ওই কষ্টটা যদি হতো, তাহলে ওই কষ্টটাকে ম্যানেজ করতে কি করে? দেখো এইটার এটার ক্ষেত্রে আছে। সেটা হচ্ছে, প্রথম আমার যারা সমবয়সী, তারা তাদের জন্মদিনে নিমন্ত্রণ করত। পাড়াতে হয়, সবারই জন্মদিন হয়। তো আমি বলতাম, মানে আমি প্রথমে এসে বাড়িতে আবদার করতাম, কিন্তু আবদারটা মিটতো না। ফলে খেলার দিন বলতাম যে আমি তো মামা বাড়ি থাকবো, সবাই তো মামা বাড়ি যাচ্ছি ভবানীপুরে। করে সেদিন কুপিটা জ্বলতো না সন্ধ্যাবেলা। মানে তোমার জন্মদিনের দিন? না না, অন্যের জন্মদিনে। আমার জন্মদিন ও! হতোই না, হতোই না। হওয়ার তো ও আচ্ছা, চান্সই নেই। অন্য জন্মদিন। অন্যের নিমন্ত্রণ করেছে, যাবো কি করে? যেতে গেলে তো একটা গিফট লাগবে। আ তো সেদিন কুপি জ্বালানো হতো না, মানে বাড়িতে লাইট জ্বলছে, তাজুদার মানে ঢপ দিয়েছে। হুম। কুপিটা আবার 9টা 9:30টায় জ্বালানো হতো। যে ফিরে এসছি। ফিরে এসছে। পাড়ার লোক সামহাও বুঝতে পেরেছিল, কারণ সব সময় তো কুপি অফ রাখা যায় না, হয়তো কাল পরীক্ষা, পরশু পরীক্ষা। তারপর থেকে তারা আর নিমন্ত্রণ করতো না। হুম। আমাদের পাড়ায় উনি বোধহয় হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হন বাঙালি, জাস্টিস তরুণ বসু। মানে ঋতুদার যে আদি বাড়ি, তার উল্টো দিকে হুম, হুম। ওনার বাড়ি। মানে যেটা এখন চিঙ্কুদা থাকে, তার হুম, হুম। উল্টো দিকের বাড়িতে ওনার নাতির জন্মদিন, এবং ডেকেছে। আর বলা হয়েছে যে সবাই আসবে উইদাউট এনি গিফট। তো উইদাউট এনি গিফট বলাতে এখানে তো আমি যাবই। আমি গেছি। তো সেখানে একটা অদ্ভুত জিনিস ছিল, সেটা হচ্ছে যে কেক কেটে ওই একজন অ্যাঙ্কার গোছের লোক থাকে, ওই বিচারপতির নাতির জন্মদিন, বিরাট বড় ব্যাপার। ব্যাপার, হ্যাঁ। সেই টুপি পরে কেউ চার্লি চ্যাপলিন সাজে, ওই যা যা হয় আর কি। হুম, হুম। তো ওই কেকটা কাটার সময় বলেছিল যে এই কেকে দেখে নাও কেক আর টুকরোয় কত টাকা পেলে। মানে দাঁতে ঠেকছে, মানে আটকে যাচ্ছে, মানে ভিতরে কয়েন আছে, 1 টাকার কয়েন পাওয়া যাচ্ছে। এবার এত বড় কেক, কামড়ালে কয়েন পাওয়া যাচ্ছে, সে কয়েনটা চকলেট মাখায় পকেটে ঢুকিয়ে নিচ্ছি। কাট্টু এর পরের সিনটাই হচ্ছে যে বাকি সকলে ডিনার করতে গেছে, আমি উন্মাদের মতন কেক খেয়ে যাচ্ছি, হুম। যদি আর একটা কয়েন পাই। আমার বাড়ি থেকে মর্নিং স্কুলে টিফিন দেওয়া হতো 1 ঠঙা মুড়ি। আর আমার স্কুলের ঠিক আগে এক বয়স্ক দিদা থাকতেন। তার বাড়ির লোক বুঝে পেত না যে বুড়ি কেন চানাচুর দিয়ে চা খায়। সকালবেলা উনি বলতেন আমি চানাচুর দিয়ে চা খাবো। বুড়িকে তার বৌমা খেস্তাতো, মানে মুখ জামটা দিতই, যে আজব লোক চানাচুর দিয়ে খায়। বুড়ি আঁজলা ভরেই চানাচুরটা রেখে দিতেন। আমি স্কুলে যেতাম, আমার মুড়ির ঠোঙায় দিয়ে দিতেন, এই চানাচুরটা দিতেন। হুম। তো ফলে এইগুলোর ক্ষেত্রে আমি অসীম ধনে ধনী, হুম। মানে এই পাওয়াগুলো আমি পেয়ে গেছি। মানে তুমি নিজের মতো করে না পাওয়ারটা ব্যালেন্স করে নিচ্ছিলে। ব্যালেন্স করে নিয়েছি। মানে আমার এখন শীতকালে 26, গরমকালে 24-এ ঘুম হয় ঠিকই, হুম। মানে ঘুমোতে পারি না, হ্যাঁ, এসি হ্যাঁ। লাগে ঠিকই, কিন্তু এই
অলিখিত ব্যান খাওয়ার সময় হুম মানে আমার নিয়ম হচ্ছে যে আমি যদি 5টায় নামি ওপর থেকে গাড়িতে উঠবো, আমার চালক জানে যে 4:45টায় এসিটা অন করে রাখতে হবে হুম গাড়ির। তো সেই আমি কিন্তু এই ব্যান মানে আফটার আরজিকর আমি অটো, বাস, অমুক তমুক বিনা প্রয়োজনই মানে বিনা কারণেই চলে গিয়েছি। আমার কোথাও কোনো অসুবিধা হয়নি। এবং মানে এটা ব্যানের পরে হ্যাঁ, অলিখিত এবং ব্যান। এখনও আমার ফুটপাতের ভাত খেতেও যেমন অসুবিধা হয় না, কোনো 5 স্টারে খেতেও কোনো অসুবিধা হয় না। মানে দুটোই আমি জানি যে ওই হ্যাঁ ওই আজ এটা ব্যালেন্সটা আছে, কালকে ওটা নাও থাকতে পারে। কারেক্ট, ওই ব্যালেন্সটা তৈরি হয়ে গেছে, খুব স্বাভাবিক ব্যাপার। এবার বড় হলে যখন যখন একটু লায়েক হলে আর কি, কলেজ ফলেজ, এই সময়টা তো তোমার একটা কীরকম, মানে সময়টার মধ্যে কি চেঞ্জ হলো? প্রথম কথা, কবে মোটামুটি একটু নিজেকে একটু মনে হওয়া শুরু করলো যে এইবার বোধহয় আমি একটা কেউ হয়েছি? ঠাকুরের আশীর্বাদে এইটা আমার ক্লাস 7-8এই হয়ে গেছে। না, আচ্ছা। তার কারণ হচ্ছে 1982 সাল। 1982 সাল ছিল আন্তর্জাতিক শিশু বর্ষ। হ্যাঁ? তো সেই সময় তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার 2টো সিনেমা প্রডিউস করেছিল। ওকে, ওকে, একটা আচ্ছা। গৌতম ঘোষের বন্দুকবাজ, আর একটা মোহিত চট্টোপাধ্যায়ের মেঘের খেলা। মেঘের খেলা সিনেমাটার নায়ক ছিলাম আমি। হুম। এবং মোহিত কাকু যেহেতু সেই সময় টানা মৃণাল সেনের কিছু চিত্রনাট্য লিখতেন, মৃণাল সেন শুটিংয়ে দেখতে আসেন এবং তারপরে? এবং দেখতে এসে আমাকে বলেন, একটা ছোট পাঠ আছে, করতে হবে চালচিত্র। চালচিত্র করার পর খালি যে অত বড় হ্যাঁ, চরিত্রটা আমার ক্লাস 8-এর মধ্যে ডান। হয়ে গেছে। এবং সাংসারিক অবস্থাকে ব্যালেন্স করতে আমার স্কুল টালিগঞ্জেই। স্কুল তখন 5+ যেহেতু, স্কুল তখন সকাল 10টায়, আমি ভোরবেলা 7টায় রওনা দিতাম। রওনা দিয়ে 4 নম্বর বাসে করে 2x2 হ্যারিংটন স্ট্রিট যেতাম। সেখানে শ্রাবন্তী মজুমদারের স্টুডিও। সেইখানে শনিবারের বারবেলা কি রোববারের সকালবেলা বোরোলিনের সংসার, আমি, কৌশিক সেন, শাওলি মিত্র, চিন্ময় রায়, আমরা ছিলাম বাঁধা কণ্ঠশিল্পী। এটা তোমার ওই বয়সেই? আচ্ছা। আমরা ওই বিভিন্ন নাটক হয়, ও হ্যাঁ, হ্যাঁ, ইন্দ্রনাথ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইন্দ্রসাজ যেত, আমি শ্রীকান্ত। হুম, হুম। বিকেলবেলা চলে যেতাম হিমাদ্রি ভট্ট, মানে স্কুলের পর যেতাম হিমাদ্রি ভট্টাচার্যের স্টুডিও, যেটা শ্যামবাজার বাগবাজার বাটার মোড় উল্টো দিকে। এত দূর? হ্যাঁ, সেইখানে যেতাম। সেখানে গিয়ে আবার দেখতাম একই মুখ, একই মুখ। এবার আমি ইন্দ্রনাথ, তো ওই মানে এইগুলো রেডিও নাটক শুরু হুম। হয়ে গেছে, টাকা রোজগার করা শুরু হয়ে গেছে। আচ্ছা। নাটক করা, এবং এইটার পরপর কলকাতার অশোক মুখোপাধ্যায়ের গ্রুপ, অরুণ মুখোপাধ্যায়, এরকম 7টা দল মিলে একটা শম্ভু মিত্রকে নিয়ে একটা রেপার্টারি থিয়েটার করে, গালিলেওর জীবন। সেই গালিলেওর জীবনে শম্ভু মিত্র গালিলেও, এবং আন্দ্রেয়া, বড় আন্দ্রেয়া দ্বিজেন ব্যানার্জি, ছোট আন্দ্রেয়া আমি। এবং ওই গোটা নাটকে, ব্রেখটের নাটকে যেটা হয় সেটা হচ্ছে যে, ব্রেখটের নাটক ওই হিচককের মতন সিনেমায় খুনটা আগে দেখিয়ে হ্যাঁ, দেয়, হ্যাঁ, হ্যাঁ, তারপর হ্যাঁ। জাস্টিফাই করতে করতে যাওয়া। ব্রেখটের নাটকে হচ্ছে প্রথমে আগে সিনটা কি হবে বলে দেয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপর সেই সিনটা হয়। তো আমি ওই উপস্থাপকের কাজটাও করতাম। আচ্ছা। মানে নাটকের শুরুতেই ধরো, এখন আর মনে নেই, মানে একটা খাতা খুলতাম, 1941 সাল, হ্যাঁ, হ্যাঁ। ব্রিটিশ ইন্ডিয়া দখল করেছে কলেজ স্ট্রিট, এরকম একটা মানে বলে বেরিয়ে যাওয়া। এবং লাস্ট সিনে যেখানে গালিলেও প্রায় মুহ্যমান হয়ে পড়ে আছে, আমার একটা ছোট্ট গান থাকতো, ওই গানটা গাইতাম আমি, নাটকের পর্দা পড়তো। আচ্ছা। তো তার মানে ততদিনে ক্লাস 7-8-এর মধ্যে আমার শম্ভু মিত্র, মৃণাল সেন সারা হয়ে গেছে। দ্বিজেন বন্দ্যোপাধ্যায় সেই সময়, হ্যাঁ, দ্বিজেন দাও। এগুলো এই চত্বরটা ঘুরে ফেলেছি। হ্যাঁ, তাই এটা তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, এবং তখন রোজগারও শুরু হয়ে গেছে। রোজগার শুরু হয়ে গেছে। তাহলে তো তুমি একটা মানে, তাহলে তুমি ওই টাইমটার মধ্যে থেকে আমার মনে হয় এটা অটোমেটিক্যালি ঘটে গেছে তোমার সঙ্গে, নাকি? মানে কি করে এই ব্যাপারগুলো ঘটলো, কিভাবে? মানে মোহিত চট্টোপাধ্যায়ের যে মোহিত ছবিটা। চট্টোপাধ্যায় বাবার বন্ধু। ও।
এবং ওখানে তার দেখে একটা ওই বয়সের নাটক, সেখান থেকে ওটাকে দেখে হ্যাঁ, ওইখানে হ্যাঁ, হ্যাঁ। ওই আর কি পর চেন এলো রিঅ্যাকশনের এবং মতো হয়েছে। আহ, বাবার ইনিশিয়াল স্টেজে একটা ইগো ছিল যে তোমার আহ, টাকা কিন্তু সংসারে, সন্তানের টাকায় সংসার চলবে না, হুম, ওটা তুমি জমাও। কিন্তু পরবর্তী সময় ভাঙতে হয়েছে বা দিতে হয়েছে, সেটা বড় কিছু নয়, কিন্তু এই প্রাপ্তিটা আরম্ভ হয়েছিল, এই কাজগুলো আসতে শুরু করেছিল। হুম, কিন্তু ক্লাস মানে আমাদের সময় 11-এই কলেজে ভর্তি হওয়া যেত। হুম, হুম, আমি আশুতোষ কলেজে ভর্তি হলাম এবং ভর্তি হওয়ার পর তখন কলকাতা দূরদর্শন দ্বিতীয় চ্যানেল তো খুলবে, রাজ্যের হাতে দ্বিতীয় চ্যানেল দিতে হবে, তখন তথ্য সম্প্রচার মন্ত্রী সেন্ট্রালে অজিত পাঁজা। আমি এই অজিত পাঁজার এগেনস্টে আন্দোলন শুরু হলো, আমি এসএফআই যুক্ত হয়ে গেলাম ব্যাস। এবং কড়া মেজাজের রাজনীতিবিদ হয়ে গেলাম। এবং তারপরে গিয়ে কিন্তু যেটা আমাদের আমাদের শুভঙ্কর টুভঙ্কর সকলে জানে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আমি কলেজে প্রথম কালচারাল সেক্রেটারি হয়ে একই দিনে দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শুনিয়েছি, সুমন চাটুর্যে শুনিয়েছি। আশুতোষ কলেজে বসে সুমন চাটুর্যে গাইছে একা একা পিড়িং পিড়িং করে, কেউ তখনও ভাবতে পারেনি। হুম, এবং বাইরে থেকে স্পন্সরশিপ এনে এসএফআইয়ের দর্শনের ঊর্ধ্বে গিয়ে কোকাকোলা অমুক তমুক স্পন্সরশিপ এনে সমস্ত কলকাতার কলেজ নিয়ে কম্পিটিশান করা, এই করা সেই করা, এই সমস্তটা করতাম নিজের দায়িত্বে। নিজ দায়িত্বে। এবং আমাকে ওই বছরের শুরুতে কালচারাল সেক্রেটারির হাতে 3 লাখ টাকা দিয়ে দেওয়া হতো, যে সারা বছর এই নবীনবরণ অমুক তমুক সারা বছর খাতে তুমি এই খরচ করবে। তো এইটা করা এবং বাকি সময়টা রাজনীতি করা। এবং এই রাজনীতি করতে গিয়ে যেটা হলো যে আমার পার্ট 1 পরীক্ষার সময় দেখা গেল যে 70% দরকার, আমার 30% হয়েছে, অথচ আমি প্রতিদিন কলেজ গেছি, বাকি সময়টা রাজনীতি করে কেটেছে। কিন্তু ভুলটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার কলেজের পাশেই 3টে সিনেমা হল, এবং বিভিন্ন বন্ধুরা ক্লাসের মধ্যে মেয়ের সাথে প্রেম সহযোগে বা বন্ধু সহযোগেই বন্ধু বান্ধব নিয়েও সিনেমা চলে গেছে, আমি সারা জীবনে যেতে পারলাম না। যেতে পারিনি যে এই জন্যে যে যদি কোনো মেয়ের সাথে আমি সিনেমা হলে যাই তাহলে তো আমার ইমেজ নষ্ট হয়ে যাবে, ও, যে এসএফআই এর নেতা দেখো মেয়ে নিয়ে সিনেমা যাচ্ছে, ও। আগে ইমেজ রক্ষা করতে হবে। এইটি করতে গিয়ে আর একটা লাইফ, এবং এটার পরে কিছু কাজ কর্ম, তার মধ্যে হুট করে বাবার মারা যাওয়া। হ্যাঁ, এইটা কবে হলো? কোন সময়? আমি তখন থিয়েটার করি, এই থিয়েটার ওয়ার্কশপের আলিবাবা করি। 1991 সালের 5th ডিসেম্বর আমি তখন আমার ডিরেকশানে একটা জায়গায় বাচ্চাদের নাটক চলছে, ছোটদের আলিবাবা করাচ্ছি আমি। তো আমার কাছে হঠাৎ খবর এলো, মানে যে পাড়ায় নাটক করাচ্ছি তাদের কাছে ফোন এলো, তাদের ল্যান্ডলাইনে, যে তাজুকে একটু দেবেন। হ্যাঁ, কী হয়েছে বলো? বললো যে তোর বাবার খুব শরীর খারাপ, শিশু মঙ্গলে আয়। তাহলে কতটা শরীর খারাপ? বললো খুব, আয়। আলম আমি তো ডাক্তার নই, শরীর খারাপ বলে ট্রিটমেন্ট করবে তো ডাক্তাররা, হুম, ট্রিটমেন্ট তো ডাক্তাররা করবে, আমি বরং নাটকটা শেষ করে আসি। হুম, এবং আমি যখন, কারণ এখন কি মেডিসিন লাগবে, এখন কি হবে, আমি দাঁড়িয়ে তো মানে কি করব জানি না। তখন বাচ্চাগুলোর কেউ হাফ মেকআপ করেছে, কেউ হুম, অমুক করেছে, কেউ চোর সেজে বসে আছে, এইটুকুটুকু গেঁড়া হুম, গেঁড়া, হুম, হুম। মানে 40টা চোর এবং অমুক তমুক নিয়ে প্রায় 50 জনের টিম। এবারে নাটকটা শেষ করলাম, করে তড়িঘড়ি যতক্ষণে গিয়ে আমি পৌঁছালাম ততক্ষণে বাবা কোমায়। এবং আমায় জিজ্ঞেস করা হলো যে আমি বললাম যে কে হয়েছে না, দেবাশিস দাশগুপ্ত, এই 5 নম্বর ওয়ার্ড 480 নম্বর বেড, ধরো মনে নেই আমার বেড। এরপরে বুঝলাম যে সেই মুহূর্ত থেকে আমার বাবা আর বাবা নেই, বাবা হয়ে গেছে বেড, বেড নাম্বার পেশেন্ট, হুম। মানে বেড নাম্বার এত। যখনই রাত্রিবেলা যাচ্ছি যে কোথায়, বেড নাম্বার 400। হুম, ভোরবেলা ওখানে বসে ঝিমোচ্ছি, হঠাৎ বেড নাম্বার 480 কে আছে? পেছন দিক দিয়ে ডেড বডি বেরোবে, বডি পাবেন নিয়েতে, বুঝে গেলাম বাবা বডি হয়ে গেল। মধ্যরাতে আবার আর একটা সেরিব্রালে
ওই অবস্থাতেই বাবা বডি হয়ে গেল। রোববার ছিল, এই প্রথম দেখলাম যে বাবা থেকে বেড নাম্বার থেকে বডি। এবং আমি বাড়ি ফিরে এলাম, বাড়ি ফিরে আসার পরে সকলে মানে আমার চেনা জানা মুখগুলো অনেকে আত্মীয় স্বজন, হ্যাঁ রে বডি কখন আসবে? আমি বুঝলাম বাবা নেই, বাবা বডি হতে আরম্ভ করেছে। এরপর যাবতীয় কাজকর্ম করে, কারণ এখানে মা আছে, করে ওই এসটিডি বুথ থেকে ফোন করলাম বাড়িতে, তখন ফোন এসেছে দিয়ে যে মা বডি ঢুকে গেছে, কাজ হচ্ছে। বলতে গিয়ে না নিজে কেঁপে উঠেছি, যে আমার মুখ দিয়েও বডি শব্দটা বেরিয়ে গেল। মানে আমি এতটাই বাবা প্রেমী ছিলাম যে ফুলশয্যায় আমি আমার বউকে খিস্তি করে ফেলেছিলাম। মানে আমি বাবার বগলে নাক দিয়ে ঘুমোতাম, এবং এখনও শীতকালে আমি যে গায়ে চাদরটা দিই সেটা বাবার, এখনও আমার কাছে তোলা আছে, এবং এখনও প্রতি শীতে সে আমার সঙ্গী। এবার সেই মানে তারপরে বাবা মারা যাবার পর যেটা হলো সেটা হচ্ছে যে ঘুমের মধ্যে কেউ আমার গায়ে স্পর্শ করলে আমার চোখ খুলে যায়, আর কারোর টাচ নিতে পারি না। তুমি আমার কথা বলো, এই যে এই সময়টা চলে যাওয়াটা, এটা তোমার কিরকম কি মনের মধ্যে দিয়ে গেল সেই সময়? কারণ এটা তো প্রত্যেকটা মানুষ না দেখো, এইখানে না মনের মধ্যে দিয়ে একবারও অর্থনীতি আসেনি, কারণ এমনি কি খাবো নিয়ে সংশয়, মানে ওইটা আসেনি, কিছু ভাবিনি। কিন্তু সবচেয়ে আগে মনে হচ্ছে যে লোকটা আমি প্রেমে লাত খেয়েছি, মেয়েটির বিয়ের কার্ড বাড়ির লেটার বক্সে চলে এসছে, আমার চোখেও পড়েনি, বাবা ঝেড়ে দিয়েছে, বাবার চোখে পড়েছে। বাবা পে করেছে কি, চিঠিটা লুকিয়ে রেখেছে, লুকিয়ে রেখে 90 সাল লুকিয়ে রেখে আমাকে বলেছে যে ধরো 6 তারিখ, বাবা 6 তারিখ দিয়ে বাবা আমাকে 4 তারিখে হাতে কিছু টাকা দিয়ে বলছে ঘাটশিলা নামবে, নেমে গরুর গাড়ি দেখবে, বেরিয়ে অমুক জায়গায় গেলে গরুর গাড়ি থাকবে, চলে যাবে ওখান থেকে এত কিলোমিটার, 37 কিলোমিটার না 7 কিলোমিটার মনে নেই আমার, হিন্দলজুড়ি ঠাকুরবাড়ি বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে চলে যাও, গিয়ে আদিবাসীদের করম উৎসব হচ্ছে, দেখো এনজয় করো, এইটা থাকা খাওয়া গাড়ি ভাড়া, আর এইটা হাঁড়িয়া খরচ। আমি বলছি বাবা হঠাৎ মানে ট্যুরে পাঠাচ্ছে কেন? আমি চলে গেছি, বললো একদম শহরে 9 তারিখ ফিরবে। সালা 5-7 দিনের জন্য বাবা খরচা দিচ্ছে, চলে গেছি। 8 তারিখে না 6 তারিখে বিয়ের দিন, 3-4 তারিখ বাবা পাঠিয়ে দিয়েছে। আমি যথারীতি হাঁড়িয়া ফাড়িয়া খেয়ে আলধারে হাল ছেড়ে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দূর থেকে দেখি আমার বাবা আর বাবার সাথে ল্যাংবোর্ড হয়ে রাজা সেন আসছে। তোমরা তখন বলছে যে আরে দেবদাস কিরম আছে দেখতে হবে না। দেবদাস বলছে না, মাল ফাল খাচ্ছ কিরম অবস্থা, তা কোথাকার হাঁড়িয়া ভালো মনে হলো? আমি যে ওই দিককার হাঁড়িয়া ভালো, চলো দেখি নিয়ে আসি। নিয়ে এসে হাঁড়িয়া নিয়ে বাবা বসেছে, বাবা এমনি খায় না খুব বেশি, সে নাক মুখ বন্ধ করে আমাকে বলল যে বিয়ে হয়ে গেছে, এ দেখো কার্ড, হ্যাঁ কাল বউ ভাত, পরশু তুমি আমার সাথে ফিরছ, 2 দিন আমরা একসাথে হাঁড়িয়া খাবো। মানে এরকম একটা বন্ধু চলে যাওয়া, মানে বাবা শব্দটা তো ওই বাবাতে আটকে নেই আমার কাছে, আমার কাছে তো ওইটা, ওই লোকটা, ওই বন্ধুটা, মানে এরকম একটা বন্ধু চলে যাওয়া। তারও আগে ক্লাস 7 তোমার বাউল মেলার নিয়ম হচ্ছে, তুমি গেছো নিশ্চয়ই, জানো, এই সবাই না এরকম গোল হয়ে একটা জায়গায় বসে, শক্তিগড় না যেটা তোমার জয়দেব কেঁদুলি, হ্যাঁ গেছি তো, সবাই এরকম গোল হয়ে তামাক খেতে বসে। যে বাউল গুরু সুধীর বাউলের ওখানে বসতাম, তিনি ওই প্রথমে টেনে পাশের জনকে বাড়াতেন,
সেখান থেকে তারপরের জন, সেইখান থেকে তারপরের জন, এরকম করে ঘুরতো কেসটা। এইবার আমার পাশে বসে আছে কে, মানে আমি দেখছি গৌতম চট্টোপাধ্যায়, মানে এই রকম সব লোকজন বসে, সব ওই গোলটায়, এ পাশে বাবা। এবার আমার বাবা তামার টানে না, করেছে কি, বাবার দিকে যে খায় না তার হচ্ছে না, না আমি খাই না বলা যাবে না, তুমি বৃত্তে আছো, তুমি নাও, নিয়ে নমস্কার করে পাশের জনকে বাড়িয়ে দাও, এইটা হচ্ছে রীতিনীতি। এবার আমি দেখছি আমাকে বাবা বাড়িয়ে দিয়েছে, আমি তো লালমোহন বাবু, এটা আমার বলে নিয়ে ফক ফক টান মেরে দিয়েছি, দিয়ে পাশে বাড়িয়ে দিয়েছি। দেওয়ার পর তো হুশ উড়ে গেছে, টি শার্ট পরে, পায়খানা পেয়েছে, বলছে চলো অজয় নদীর ধারে নিয়ে যাই, নিয়ে গিয়ে যে গরম লাগছে জামা খুলবো বলে, বলছে ওখানে কোনো বোতাম নেই, ওটা টি শার্ট। তো আমার, তোমার লজ্জা করে না, তুমি খেলে কেন? আমি, তোমার লজ্জা করে না, তুমি দিলে কেন? এবার খেলে আর দিলের লড়াই। এরম একটা মানুষ জীবন থেকে ভ্যানিশ হয়ে যাবে, এইটা না, মানে আমার কি হয়, আমি আমার দিদিকে দেখেছি, ভাইকে দেখেছি, তারা 15 সেপ্টেম্বর আর 6 জানুয়ারি জন্মদিন আর মৃত্যুদিনে রজনীগন্ধা ফুল মালা, ফুল, মিষ্টি ইত্যাদি প্রভৃতি দেয় বাবার ছবির সামনে। আমি দিই না, আমি দিই না। তার কারণ হচ্ছে যে ঠিক ওই দুটো দিন দেব কেন? বাবা তো প্রতিদিনের। আমি তো চোখ বন্ধ করে এখনো কনভারসেশনে যেতে পারি, মানে আমি বিরাট কোনো আতেল নই, বিরাট কোনো তন্ত্র সাধক নই, মানে মনে মনে ইচ্ছে হলে তো বাবার সাথে কথা বলি, সে তো আছে। মানে যেখান থেকে গিয়ে ওই মৃত্যুর ইয়েতে আমার যেটা আছে, যেটা হচ্ছে যে আমার বারংবার বলা আছে যে আমার মৃত্যুর পর কেউ কোনো ধূপ জ্বালবে না। আমার ধূপে অ্যালার্জি হয়ে গেছে বাবার মৃত্যুর পর। আমার রজনীগন্ধা দেখলে বমি পায়, রজনীগন্ধা স্মেল নিতে পারি না। তো আমি বলছি এই কোনো জিনিস যেন আমার মরার পরে অ্যালাউ করা না হয়। তো এইটা মানে এরকম একটা সঙ্গ, যে সঙ্গটাকে না বাবাতে আটকে রেখে আমি ছোট করতে চাই না। খুব ইন্টারেস্টিং, বুঝলে, তোমার ছোটবেলাটা এবং তোমার বড় হয়ে ওঠাটা, ওই কারণেই তুমি এত ইন্টারেস্টিং মানুষ। আসলে জীবন আমাদেরকে এমন এমন এক্সপিরিয়েন্সেস দেয় যেগুলো আলটিমেটলি তো ছোটবেলায় তৈরি করে একটা মানুষকে। হ্যাঁ, তাই না? ছোটবেলা থেকে যা যা হয়েছে আমি সেটাই তো তুমি তৈরি একদম, করেছো। আমি তারপরে কলকাতায় ফিরে এসে বাবা বললো না, জানালো না, এই করলো না, সেই করলো না, ঠিক আছে, আমার প্রতিবাদের ভাষা। এইবার আমি টিউশন পড়ি, আর আমি করতাম কি, টিউশন পড়াতাম ইতিহাস, ভূগোল, এই সাবজেক্টগুলো শুধু পড়াতাম না, আমি যে ক্লাসে পড়তাম সেই ক্লাসে স্টুডেন্ট নিতাম, সেই ক্লাসে স্টুডেন্টও পড়াতাম। এবং আমি যখন পড়াতাম তার বাপ মারা এসে দাঁড়িয়ে শুনতো পড়ানো, আমি বই ছাড়া উল্টে রেখে পড়াতাম, বই দেখে পড়াতাম না। তো এই পয়সা জমিয়ে সেই বিক্ষুব্ধ তৃণমূল করলো কি, একদিন ভোরবেলা খবর পেল যে আসামের জাটিঙ্গা বলে একটা জায়গা আছে যেখানে পাখিরা আত্মহত্যা করে, বিভিন্ন বাড়ির সামনে এসে ঝাঁপ করে পড়ে, পাখিরা আত্মহত্যা করে। যাদবপুর ইউনিভার্সিটির একটা টিম গিয়ে অপেক্ষা করে, মানে এখনো গবেষণা করছে যে কেন এত জায়গা থাকতে জাটিঙ্গাতেই কেন যায়। শুনেছি এই জায়গাটার ব্যাপারে। হ্যাঁ, তো আমি ঠিক করলাম জাটিঙ্গা চলে যাব। পাখি কেন আত্মহত্যা করে জানতে হবে আমাকে, তাহলে হয় আমি আত্মহত্যা করব, নয় পাখির কাছ থেকে শিখে নিয়ে জীবনবোধ নিয়ে ফিরবো। বলে তো বেরোলাম, কোনো কিছু না জেনে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। হাওড়াতে একটা ট্রেন ছাড়তে থেকে উঠে পড়েছি, উঠে পড়ে দেখছি খড়গপুর থামিয়ে দিয়েছে ট্রেন। সর্বনাশ, কোথায় জাটিঙ্গা, কোথায় খড়গপুর। এবার তারপর আবার করেছি কি, ওখান থেকে একটা ট্রেন ধরে দেখছি, আরে এ তো ঘাটশিলা, চাইবাসা, এ তো সেই অরণ্যের দিন রাত্রির দিকে যাচ্ছে। এইবার মনের মধ্যে শক্তি সুনীল কাজ করতে, কিলবিল করতে আরম্ভ করলো, সেই সত্তা কাজ করলো। সেই সত্তা কাজ করতেই ওই যে স্টেশনটায়, মানে যে স্টেশনের ঘটনা, নামটা খেয়াল করছে না, সেই স্টেশনটায় নামলাম। ট্রেনটা যখন ছাড়বে, স্টেশনের পাশে একটা দোকান থেকে ও এ বেজে উঠলো গান।
অরণ্যের দিন রাত্রিতে ওয়ে ওয়ে আমি আবার রানিং ট্রেনে উঠে পড়েছি। উঠে পড়ে একটা গ্রামের একটা স্টেশন এলো, সেই স্টেশনটার নাম আসনবনি। আমি নামটার প্রেমে পড়ে গেলাম, নেমে গেছি। যে কি আছে এখানে, নেমে গেলাম। নেমে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করছি, যাদের এই বিশাল একটা চপ মুড়ির দোকান ছাড়া কিচ্ছু নেই। বলছে কি আছে এখানে? আমি দেখছি সবাই আমাকেই দেখছে, দেখার মতো আমিই আছি। জায়গার না মানে কিছু নাম আছে না, টেনে হ্যাঁ, নামিয়ে দেয়। যেমন বীরভূমে একটা গ্রাম আছে, গ্রামটার নাম সিঁদুর টিপ। হুম, ভাবো তো কি কি ভালো সুন্দর গ্রামটা, একটা নাম। ছোট্ট এরকম গোল গ্রাম বলে গ্রামটার ও নাম রেখেছে সিঁদুর টিপ গ্রাম। আহা! বীরভূমে আছে, সে শিউড়ির দিকে। মানে গ্রাম নাম শুনেই মনে হয় না গ্রামটা একবার হ্যাঁ, দেখে আসি, একদম, একবার একদম, ছুঁয়ে একদম, আসি একদম, গ্রামটা একদম। কিরকম। আর আমার একটা জিনিস মনে হয় সেটা হলো নাম। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে সেটা ইয়ের ক্ষেত্রেও হোক, সেটা মানুষের ক্ষেত্রেও হোক, বিশেষ করে জায়গার নামের না একটা মাহাত্ম্য আছে নিজস্ব। দেখবে তুমি যে নামগুলো শুনতে বেশ একটা মানে একটা রিনি-ঝিনি আওয়াজ আছে, সেই সব জায়গাতে লোকজন বেশি যায়। হ্যাঁ, না আবার যায়ও না। আমি বলছি কি ক্যানিংয়ে একটা হু করে ব্রিজ চলে যায়। ওই ক্যানিং থেকে আরো ভেতরে যেতে গেলে। এই ব্রিজটা যখন যায়, এই ব্রিজটা পার হলেই একটা সরু রাস্তা গেছে। সেই রাস্তাটা দিয়ে গেলে একটা ঘাট আছে নদীতে স্নান করার। সেই ঘাটটার গায়ে লেখা আছে বৈতরণীর ঘাট। হুম, মানে হুম, বৈতরণীর হুম। ঘাটটা ক্যানিংয়ের ওই ফাঁকে একটা জায়গায় আছে যে সে জানেই না অনেকে। হ্যাঁ, জানে না। মানে আমি ওই ঘাট ধরে হাঁটতে, হাঁটতে চলে গেছি। মানে আ আমার না আমার একটা অদ্ভুত অসুখ হচ্ছে, আমি ডিপ্রেশনের রুগী। হুম। মানে আমার যে ডিপ্রেশনে চলছি আমি, এটা সেই লোকটাই বুঝতে পারে যে আমার সাথে মেশে। মানে মানে হঠাৎ তোমার করে বাইরে, বাইরে বোঝা যায় না যে তুমি বাইরে থেকে কেউ বুঝবে না। মানে বাড়ির লোক, তুমি হয়তো আমায় যেচে বেজিয়ে "কেমন আছিস?" "কেন রে?" বলে একটা গালাগাল। মানে যেটা অপ্রয়োজনীয়, অন্য সময় আমি দিই না। মানে খুব সাধারণ কথা জিজ্ঞেস করেছি। "কি খেলি দুপুরে?" এমন একটা উত্তর দিলাম যে উত্তরটার মধ্যে গালাগাল বা এই স্নান করছি না দিনের পর দিন। রাত্রে চেয়ে বসে আছি। এবার পকেটে পয়সা থাকলে আমার উইন্ডো শপিং করে যায়। কিছু নেই তো ওই যে এরম উল্টে চুল আঁচড়ায় এইসব ফুটপাতের, মানে ব্র্যান্ডেড কিছু বলে নয়। হয় ওই, আর দ্বিতীয় যেটা যায় সেটা হচ্ছে শ্মশান। শ্মশানে? আমি রাতের পর রাত বসে থাকতে পারি। যেকোনো জায়গার শ্মশান আমাকে টানে। মানে কোনো আধ্যাত্মিক কিছু নেই। মানে এই তুমি সিপিএম, আমি বিজেপি, আমি ওই তমুকি, কি লাভ শালা? হুম, ওই তো চড়বড়, 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 চড়বড় করছে। কি লাভ? হুম। মানে ওইটা দেখবে, দেখবে তোমার প্রতি আমার যে রাগ আছে, ওই রাগ ভাগ কোথায় শালা মিলিয়ে চলে গেছে। ওই সব দেখতে থাকি আর ওই থার্মোমিটারে জ্বর কমতে থাকে, ডিপ্রেশনের হুম, জ্বর কমে। ঠিক। মানে একটা আর অদ্ভুত একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমি দেখেছি মরার একটা অদ্ভুত সাইকোলজি আছে। যখন ওই কাঁচের গাড়িতে ডেড বডি যায়, দেখবে বহু লোক না মুখ উঁচিয়ে দেখে। যে কে মারা কি গেল? দেখে? দেখে হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে সে আমার থেকে এগিয়ে আছে না আমি তার থেকে এগিয়ে আছি। হুম, যে মরেছে তার বয়স কত? ধরো আমার 50+। যে মরেছে তার সে 70। যাক বাবা, আমার হাতে খানিকটা সময় হুম, আছে। ঠিক, ঠিক। শ্মশানে কেওড়াতলায় যাও, গিয়ে তুমি দেখবে ওই কিছুই না, গিয়ে তোমায় চুপ করে বসে থাকতে হবে ভানুসিংহ হয়ে। দেখবে একটা নতুন ডেড বডি নিয়ে একদল লোক বলো হরি হরি বল করতে করতে এই যে চাটাইয়ের মধ্যে নামে ইয়ে রাখে। এবার তার পাশে হয়তো তুমি বসে কাঁদছো, দাদুদা কোথায় গেলে দাদা করে কাঁদছো। সেখান থেকে একটা লোক উঠে, যেগুলো ওয়েটিংয়ে আছে, যেগুলো পূর্বে বলে চুল্লিতে যাবে বলে দাঁড়িয়ে আছে, সে ঘুরে ঘুরে তাদের মধ্যেখানে, যেরকম বাজারে আমি দেখি না কোথায় পেটওয়ালা ট্যাংরা মাছ, সেরকম করে মুখ দেখতে থাকে। মানে যারা মরেছে মুখগুলো দেখে। আসলে দেখে কি, দেখে হচ্ছে যে আমরা যাকে এনেছি, ওই যে কাঁদছে রাজুর বাড়ির লোকটা, তার মানে তো লোক ওর থেকে খারাপ জেলি অবস্থায় কে আছে? মানে তাজু যদি 50-এ মরে, যে লোকটা 30-এ মরেছে, তার পাশে যে কাঁদছে সে তার মানে আরো দুঃখে আছে। হুম, মানুষের এই মুখগুলো দেখবে, আমি এই মুখগুলো দেখতে চাই। মানে মৃত্যুও একটা কি অদ্ভুত, ওই মরণ বলে আমি তোমার জীবন তরি বাইয়ের মতন, ওই
এন্ডের দিকে আমরা সবাই জানি, কিন্তু কি কৌতূহল মৃত্যু নিয়ে শ্মশান গেলে হয়। আর একটা জিনিস আমি দেখেছি, ধরো সারা জীবন যাদের জন্য আমি করে গেলাম, বা যাদের মানে আমার তো হেপাটাইটিস সি, লিভারে টিউবারকিউলোসিস ইত্যাদি ইত্যাদি ধরা ফরা পড়লো, পড়ার পর মানে এমন একটা অবস্থা হলো যে ডাক্তার বলে দিল বন্ধুরা হাসতো, আমার চুমু খাওয়া বন্ধ হয়ে গেল। এবার হ্যাঁ তুই চুমু খেতে পারবি না? আমি বললাম যে সবার আগে মাথায় রাখ যে আমার একটা ছোট্ট মেয়ে আছে, মানে করোনারি থম্বোসিস তো হলোই, সেসবের বাইরে গিয়ে একটা পিতা আমি তো আছে, আমি কিন্তু তার কাছে সেই স্বাদটার তো একটা অন্য স্বাদ, আমি কিন্তু সেই স্বাদেও বঞ্চিত। কিন্তু ঠিক সেই সময় তারপর করোনা এলো, করোনার সময় আমার পাড়ায় একটা কমন ক্যান্টিন এলো, সেই ক্যান্টিনে ফোন করে বলা হতে থাকলো যারা যারা অসুস্থ বাড়ি থেকে বেরোতে পারছেন না লিখে পাঠান, তারা বিভিন্ন ফোন থেকে খবর আসতো, আমি আমার ড্রাইভারকে নিয়ে ওই অবস্থাতে কিন্তু বেরিয়ে যেতাম, গিয়ে লোকের বাড়ি বাড়ি খাবার দিয়ে আসতাম, যা হবে হবে। তো এই যে ছুটে বেড়ানো, তুমি দেখবে বাড়ির লোকই করে, ঘাড় করে ইলেকট্রিক চুল্লির মাল উঠলো, মাল কার্তিকদা ঢুকে গেল, যার বন্ধ হলো, সঙ্গে সঙ্গে দেখবে একদল লোক চলুন এবার চা খেয়ে আসি। আরে কেন ভাই, মানে আমি পুড়তে তো 35 মিনিটও নেব না, 35 মিনিট একটু আমার বিষয়ে একটু গল্প কর না বসে, মানে আমি একা একা পুড়বো, তোদের সাথে এতগুলো দিন কাটালাম, তুই 35টা মিনিট আমায় দিতে পারবি না? এখনই তোর চা তেষ্টা পেলো, এখান থেকে তো 35 মিনিট পর ছাই নিয়ে বেরোবি, তখন খাস। দেখবে এত ব্যস্ত আমরা, মানে 35 মিনিট, বা তোমার যা গত তোমার 50 মিনিট লাগবে, আমার তো মিনিট 20-25 লাগবে। 20-25 মিনিট কেউ অপেক্ষা করবে না, তুমি দেখবে তোমার আত্মীয়দের কেউ একজন চলুন তাহলে আপনি একটু চাটা খেয়ে আসবেন, ও বলে আমার কিন্তু লিকার চিনি ছাড়া, বলতে বলতে সবার তালিকা কটা চিনি চা হলো, কটা লিকার হলো, এই গুনতে গুনতে যাচ্ছে। আমার একটা অদ্ভুত জিনিস আছে এই নিয়ে, আমার আমার একটা পয়েন্টে জীবনে মনে হচ্ছে যে আমার জীবনে অনেক কিছু তো চাওয়া হয় মানুষের, এইরকম হলে ভালো হতো, ওরম হলে ভালো হতো। আমার একটা জিনিস খুব ইচ্ছা করতো মাঝখানে, এখন আর করে না, মাঝখানে খুব ইচ্ছা করতো যে আমি মরে যাব অথচ আমি পুরোটা দেখতে পাবো, যে আমি মরে যাওয়ার পর কে কীরকম রিয়্যাক্ট করছে। এটা দেখতে আমার আমার কেন জানি এটা মনে হয় এটা দেখতে পারলে হেভি হতো। না মানে আমি কিন্তু কল্পনায় দেখি, আমিও কল্পনা দেখি, আমি কল্পনায় দেখি দেবলীনা দত্ত বলছে আমি কিন্তু উইথ মেকআপ ঢুকবো 10:30টায়, রুদ্র বলছে এ বাবা আমি তো আসতে পারবো না রে, হ্যাঁ কাঞ্চন বলছে দাঁড়া আসছি বলে একদম মনের মাথায়, মানে আমি দেখতে পাই, এ বলছে আমি উইথ মেকআপ যাবো, না ট্রু, এটা এটা আসলে মৃত্যু চেতনা অ্যাকচুয়ালি তো জীবনটাকেই বেটার করে, এটা তো সত্যি কথা। না আমি তো আমার মা বলে পেঁচা, আমি তো এমনি নিশাচর, আমি অপ্রয়োজনে রাত জেগেছি, রাতের পর রাত কলকাতার রাস্তা, কলকাতার রাত আমার কাছে খুব পছন্দের। বাগবাজারে একটা মরার দোকান আছে, মরার খাটিয়ার দোকান আছে, ওই যে পাতি যে খাটগুলো বিক্রি হয়, সেইখানে রাত বাড়লে খাটের দাম অডিওর উপর নির্ভর করে। হ্যাঁ মানে এই ধরো এই খাটটা আছে, তুমি যদি গিয়ে জিজ্ঞেস খাটটার দাম কত, 400 টাকা, এবার তুমি লোকটা গিয়ে ওই খাটটায় গিয়ে জিজ্ঞেস এই খাটটার দাম কত, 800 টাকা। তার কারণ হচ্ছে যে লোকটা কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করছে সেই লোকটা বার্গেনিংয়ের স্টেজে নেই, এই লোকটা বার্গেনিংটা করবে না, অদ্ভুত, এই বার্গেনিংটা না করার অবস্থায় নেই, যে কে কে কত রে তার মানে সে পাড়া তুতো কেউ, আর যে কত তার মানে বাড়ির এর কাছে কেউ, হ্যাঁ 800টা 750 হবে, ওকে বললে ওকে যদি 800 বলি ভেঙে তোমার দাঁত ভেঙে দেবো সালা, এসব শুনবে, গলার উপর নির্ভর করে। এক ভদ্রলোক আছেন, আমাদের কেওড়াতলা ইলেকট্রিক চুল্লিতে নেই, তোমার ইলেকট্রিক চুল্লির পাশে তোমার গঙ্গার ওই নালাটা নেই যেখানে অস্থি ভাসানো যায়, এইটাতে এই কেওড়াতলায় ইলেকট্রিক চুল্লিতে নেই, তোমাকে করতে হবে কি ইলেকট্রিক চুল্লি থেকে ওই যে ডোম এটা দিয়ে দেয়, নিয়ে তোমাকে এসে কাঠচুল্লির পেছন দিয়ে ওই
নালাটায় যায়, অনেকে ওখানে ফেলে দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানেই দেয়। ইলেকট্রিক চুল্লিতে পুড়লেও নস্তি নিয়ে তোমায় কাঠচুল্লির ওখানে আসতে হয়। হুম, তো একটা লোক ইলেকট্রিক চুল্লির ওইখানে দাঁড়িয়ে থাকে, সে একটা খঞ্জন নিয়ে দাঁড়ায়, তার নাইট ডিউটি, সকাল রাত 8টা থেকে সকাল 8টা, আমি রাতেই দেখেছি। সে ওই করে কি, তুমি ধরো নিয়ে যাচ্ছ আমার অস্থি, তোমার পেছনে গৌরী হাজি বল, গৌরী হাজি বল, গৌরী করতে করতে যাবে, তুমি কাঠচুল্লির পাশে গিয়ে এখানে ফেলবে, ও আবার গৌরী হাজি বল করতে করতে তোমার কাছে, তোমাকে আবার ইলেকট্রিক চুল্লি অবধি পৌঁছে দেবে, যেখানে মানে ওই গেটটা অবধি, যেখানে এবার তুমি দয়া পরবশত হয়ে যা দেবে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি যে এইটা করো, তোমার রোজগার কত হয়? বললো দাদা এমনিতে 100 টাকা হয়ে যায়, বাজার ভালো থাকলে 200-250 হয়ে যায়। বাজার ভালো, এবার বাজার ভালো, ওর জন্য তো ওর বাজার পয়েন্ট ভালো। অফ ভিউ থেকে বাজার ভালো, আর আমার দিক থেকে তোমার দিক থেকে কিন্তু আত্মীয় বিয়োগ, একদম একদম কিন্তু ও তো ভুল বলছে না। রাইট রাইট। এটা তো দেখো, এটা তো হলো দুটো আলাদা আলাদা জায়গার থেকে দুটো আলাদা আলাদা মানুষ একই জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছে না। এটা তো খুবই সত্যি কথা। তোমার জীবনের খারাপ ফেজ, তোমার জীবনের সবচেয়ে খারাপ ফেজ নিয়ে একটুখানি মানে তোমার থেকে একটু শুনতে চাই, সেই ফেজটা কিভাবে তুমি ম্যানেজ করেছো? আসলে এত বিচিত্র সমৃদ্ধ জীবন, আমার এত খারাপ ফেজ দেখেছি জীবনে, তবে যে ফেজটা নিয়ে আমি এখন প্রাউড ফিল করি, সেই ফেজটা হচ্ছে আমার ড্রাগ অ্যাডিকশন। হুম মানে বাবা যতই নিয়ে যাক ওই গ্রামের মধ্যে হাঁড়িয়া খাওয়ায়, আমি কোথাও গিয়ে মৌসুমীকে ভুলতে পারিনি। হুম হুম, এবং ওই একটা গান ছিল, ওই এ মৌসুমী পরদেশে, বেগম আক্তারের, যেতে তোমায় দেব না, হুম এই গানটা শুনলেই চোখ দিয়ে জল পড়ে। হুম মানে কোথাও আমার অবচেতনে মৌসুমী ছিল। তার পরপরই মানে তখন থেকে ফেরত আসার পর একটু একটু করে হেরোইন খাওয়া শুরু, এরপর বাবার মৃত্যু, আচ্ছা, সেটা একটা সেই ধাক্কা। বিশাল বড় ধাক্কা, হুম সেটা মৌসুমীর 3 গুণ। এরপরে আমাকে বাড়ির লোক খুব বাধ্য হয়ে একটা হসপিটালে মানে নার্সিংহোমে ট্রিটমেন্ট করতে দেন। সে নার্সিংহোমের ডাক্তার আমাকে ট্রিটমেন্টের সময় বললেন যে দেখো তোমার যে টার্কি ওঠে বা হুম উইথড্রয়াল হয় সেটা হবে না, তোমাকে অমুক ওষুধের সাথে তমুক ওষুধ পাঞ্চ করে ককটেল করে ইনজেক্ট করছি। করলেন এবং সত্যি আমি 36 ঘন্টা না 24 ঘন্টা টানা ঘুমিয়েছিলাম। তারপর আবার দিল, আবার 24 ঘন্টা ঘুমিয়েছি। ফিরে আসার পর যেটা হলো সেটা হচ্ছে যে আমি এবার ওই ইঞ্জেকশনগুলো খুঁজে বার করতে শুরু করলাম, মরফিন গ্রুপের ইঞ্জেকশন, এবং সেগুলো ইনজেক্ট করতে থাকলাম, ভেনে নেওয়া। মানে এখনও যে কারণে আমার কোথাও রক্ত ব্লাড টেস্ট আমার ফ্যাটি লিভার বলে করতে হয়, কিন্তু কলকাতা শহরে আমার চেনা জানা 200 জন ব্লাড নেবার আছে, তার মধ্যে একজন পারে আমার ব্লাড বার করতে। মানে আমার শরীরের থেকে ওপর থেকে কোনো ভেন দেখা যায় না, সব বসে গেছে। নেই তা তো নেই, নাহলে মানুষটা বেঁচে আছে কী করে? তো এই সমস্ত করতে করতে যে সারা গায়ে যে দাগ, এগুলো সব ইন্টারভেনাস করতে গিয়ে আউটলাইন হয়ে যাওয়া, শরীর প্রায় যখন থসথসে পচে যাচ্ছিল, তখন উপায় না দেখে আমি আমার সারেন্ডার করি বাড়িতে, যে আমাকে মানে একবার সুইসাইড করতে গেলাম, প্রায় গোটা 36টা মতন এই ঘুমের ওষুধ খেয়েছিলাম, পরদিন আবার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, মানে শালা মরতে গেলেও মরতে পারছি কারণ না। ততদিনে তো তোমার রেজিস্ট্যান্স হয়ে গেছে বডিতে। হ্যাঁ, মানে মরতে গেলেও মরতে পারছি না, অথচ বাঁচাটাও বাঁচা হচ্ছে না। পেশা তখন রেলের টিকিট ব্ল্যাক করা। তখন তো কম্পিউটারে বাড়িতে বসে রেলের বুকিং ছিল না, রেলওয়ে স্টেশনে এসে বুক করতে হতো। তো কোথায় আমার অতীত, কোথায় কি? হুম তো বাড়ির লোকের চেষ্টায় আমি একটা জায়গায় কৃপা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হই। 186 দিন সেখানে থাকি, এবং ওই পাঁচিলের মধ্যে মানে চোরের পাঁচিলের মতন পাঁচিলের মধ্যে জীবন, সেই অতদিন কোনো মেয়ে দেখিনি ইত্যাদি প্রভৃতি সেরে, তখন কিন্তু টকবগে যৌবনের বয়স। হুম তার মাঝখানে 7-8 বছর কেটে গেছে নেশায়। মেয়ে তো তখন সেকেন্ডারি। হুম তো এই সেখান থেকে ফিরে আসার পর অনেকে রিল্যাপস করে, লোকজন বলে যে রিল্যাপস ইজ আ পার্ট অফ রিকভারি।
হুম, কিন্তু আমার জীবনে আর মদ গাঁজা ভাং ফেরত আসেনি, কারণ কোথাও কোথাও আমি বুঝে গেছিলাম আমি আর এফোর্ড করতে পারবো না, এফোর্ড করতে পারবো না। এবারে মরার চেষ্টা তো অনেক কিছু হলো, এবার বাঁচার চেষ্টা করি। তো এটা করতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে আমি আমি এমন একটা পেশা পেলাম যেটা আমার নেশার মতন। মানে আমাকে একটা চ্যানেলে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের চাকরি দেওয়া হলো, এবং ইনিশিয়াল স্টেজে যে ডিরেক্টর সে এরকম করে বসে থাকতো, হাত বাড়াতো, আমি সন্দেশ দিতাম, চা দিতাম, জল দিতাম, এইসব দিতাম। কিন্তু আমি তোমার পাশে চা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি বা সন্দেশের থালাটা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, সামনে যা ঘটছে সেটা দেখা তো আমার কেড়ে নিতে পারো না তুমি। হুম, কোন শটটা কেন বুমে নিচ্ছে, কোনটা ল্যাপেলের ও, জন্য, কোন শটটা কোথায় ক্যামেরা বসাচ্ছে, এই শিক্ষাগুলো তো আমার থেকে যাচ্ছে, হুম, মানে এগুলো তো আমি রপ্ত করতে পারছি। এই করতে করতে হয়ে গেলাম প্রোডাকশনের লোক, আমাকে টাকা দিয়ে শুটিং করতে বলা হলো। মানে ডিরেক্টর যাবে, তার সাথে চা চা জল এই সেই, ক্যামেরাম্যান মেকআপ ম্যানের পয়সা এই সেই করতে করতে 12 মাসে 13 পার্বণ বলে একটা হুম, প্রজেক্ট করতে আমরা গেলাম। সুন্দরবনের দিকে কোথায় একটা শ্মশান কালী পুজো হয়, কালী পুজোর সময়, সেইটা শ্যুট করতে গেছি। তো ডিরেক্টর করলেন যেটা সেটা হচ্ছে যে ওইখানে গিয়ে মদ তাড়ি গাঁজা এটা সেটা সব ফ্রি সারাদিন পেয়ে সে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে শ্মশানকালী পুজো তো রাত্রিরে হয়, রাত্রে যখন শুরু হবে তখন সে খড়ের গাদায় সূচের মতন এইটুকু শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে। তাকে ডাকলে গালাগাল দিচ্ছে। মানে এটা রাত 8টা নাগাদ বলছি, 10টায় পুজো পুজো শুরু। আমি চ্যানেলকে ফোন করেছি, চ্যানেল বলছে যে তুমি ওকে খেতে দিলে কেন? এবার ধরো তুমি সৃজিতের প্রোডাকশানের একটা পাতি অ্যাসিস্ট্যান্ট, তুমি সৃজিতকে বলতে পারবে তুমি মদ খাচ্ছ কেন? দেবে এক থাবড়া। মানে আমার কাছে তো তখন তাই। হুম, আমি ওই ডিরেক্টরকে কি করে বাধা দেবো? সে ডিরেক্টর মীরা নায়ারের অ্যাসিস্ট্যান্ট। আমি তাকে কি করে বাধা দেবো? তাহলে উপায়, বলছে আমি জানি না। চ্যানেল থেকে বলল যে আমার কাছে ফুটেজটা শেষ কথা। আমি এসে ক্যামেরাম্যানকে বললাম যে চ ভাই শুটিং করি। কি শুটিং করবো? না আমি আমি যা বলবো তুই তাই কর। এবার আমি বলে ঝাপ 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 করে যা পেরেছি তাই শ্যুট করেছি। পরদিনও ঘুম থেকে উঠে তো হাউ হাউ করে কান্না। কি হবে এবার? আমি বললাম যে তুমি রাশ চেক করো, কালকে আমি যা পেরেছি শ্যুট করে দিয়েছি। কলকাতায় এসে ওই এপিসোডটা এডিট করে আরও দু একটা হয়তো এক্সট্রা, মানে তখন তো আর বুঝতাম না যে এইটার সাথে ওইটা হ্যাঁ, ডাইরেক্ট হ্যাঁ, ম্যাচ হ্যাঁ, কাট হ্যাঁ, করা হ্যাঁ। যাবে না, মাঝে একটা ইনসার্ট ঠিক, লাগবে। ঠিক, ঠিক। এবার ওই ইনসার্ট ফিনসার্ট মেরে ফেরে, কিন্তু থ্যাঙ্কস টু ওই ভদ্রলোক যে 12 মাসে 13 পার্বণের ওই এপিসোডটায় পর্ব পরিচালনায় দেবপ্রতিম দাশগুপ্ত নামটা গেল। এই যে পর্ব পরিচালনায় দেবপ্রতিম দাশগুপ্ত নামটা গেল, এইটা আমার কাছে একটা বিরাট ইন্সপিরেশনের কাজ করলো। এইবারে আমি করতাম কি, ওই চ্যানেলে বসে এডিট দেখার ফাঁকে তখন এডিট শিখলাম, মানে যতটা শেখা সম্ভব ক্যামেরা নিয়ে। ওখানে যেহেতু আকাশ বাংলা তখন সদ্য হয়েছে, অনন্ত স্বাধীনতা, যে একটা কাউকে নিয়ে আমি আজকে একটু মিন্টো পার্কের ছবি তুলবো, যাও, মানে ভুলভাল ছবি তুলে আনলাম, এসে নিজের মতন এডিট করে জুড়ছি নিজেদের ফাঁকা সময়। আমি রোববারটা ছুটি নিলাম না, আমার গেল, তোমার তো গেল না কিছু। এই করতে করতে একটা গেম শো এলো, এই তো সুযোগ। হুম, এই তো সুযোগ। হ্যাঁ, এটা ছিল। এইটা আমি ডিরেক্টর হলাম, হুম, এবং আমাকে জিজ্ঞেস করলো যে টিম, তাহলে তুমি টিম সেট করো। আমি বললাম যে যে ক্যামেরা কেয়ারটেকার সে হবে আমার ক্যামেরাম্যান, যে সাউন্ড কেয়ারটেকার সে হবে সাউন্ড রেকর্ডিস্ট। বলছে কেন? আলো আমি নিজে চাকর বাকর লেভেল, আমার মনে হয় চাকর বাকর লেভেলের সাথে আমি একটু বেশি কমফোর্টেবল। এই যে একটা ভারী মাথা নিয়ে নিই, চলো কিছু করে দেখাই, এই জেদটা এবং এই টিমটা তৈরি হয়ে গেল, এবং আমরা প্রায় 2000 এপিসোড করে ফেললাম। হুম। এবং বেশ হিট শো, জনপ্রিয় হ্যাঁ, হলো, জনপ্রিয়। এবং সেই ছেলেটি পরবর্তীকালে তারা বাংলা, তারা মিউজিকের ক্যামেরা ডিপার্টমেন্টের হেডও হয়ে যায়। হ্যাঁ, সে আগে শুধু ট্রাইপড বইতো। এবার এই একটা টিম, মানে আমি বলছি যে এইভাবে হুম, শেখাটা শুরু, এবং লোকের প্রবলেম হয়, লোকে শূন্য থেকে শুরু করে, আর আমি যেটা শুরু করেছি আমি মাইনাস থেকে শুরু করেছি। হুম, আমি একটা শোয়ের জন্য অ্যাঙ্কার হওয়ার জন্য যদি দুজন বিখ্যাত ব্যক্তিত্বকে ফোন করি,
অ্যাজ আ প্রোডাকশন যে এরকম শো অ্যাঙ্কার আপনারা কি করবেন আর কি টাকা পয়সা দেব, তারা মুখের উপরে বলেন যে উম, তোমার কথায় তো কোনো বিশ্বাস নেই, চ্যানেলের অন্য কাউকে ফোন করতে বলবো। কারণ পাতা করতো আমি, হুম মানে তখন তো সদ্য ছেড়েছি, কে হুম ভরসা করবে যে এই লোকটা কাল খাবে না। হুম। কিন্তু কিন্তু এটা তো তার মানে এখান থেকে বেরোনো তো একটা জার্নি। জার্নি কেউ বিশ্বাস করছে না, ইনক্লুডিং আমার বাড়ির লোকজন। এদের ওভারকাম করে যে শুধু আমি জানি যে দাঁতে দাঁত চেপে আজকের দিনটা খাবো না, আজকের দিনটা খাবো না, এই করতে 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 আজকে ২৬ বছর পেরিয়ে গেছে। ২৬ বছর। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার সেটা হলো যে দেখো এইটা তো আলটিমেটলি লড়াইটা তো নিজের সঙ্গে নিজের, তাই না? হ্যাঁ, এবং সেটা শুধু নিজের সঙ্গে নিজের লড়াই সবচেয়ে বেশি, কিন্তু বাইরের লোকজনের তুমি যখন দেখলে যে আস্তে 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 আমার প্রতি পারসেপশন লোকের চেঞ্জ হতে 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 আজকে তুমি যেখানে আছো, আজকে তুমি যে পরিচিতিটা তোমার তৈরি হচ্ছে, তোমার যে গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, তোমার কি বলবো হিউমারের যে আহ, কি বলবো হিউমারের বেশ আমি মানে তোমার হিউমারের ফ্যান, তোমার যে এই ব্যাপারটা তৈরি হচ্ছে এই ব্যাপারটা তৈরি হচ্ছে, এটা তো ভাবতে আবার খুবই এসবের কি দরকার ছিল? সিদ্ধি ঠিক আছে, মিষ্টিই তো দিয়েছে। দিয়ে দেয়। হ্যাঁ গ্রহণযোগ্যতা নিয়ে হ্যাঁ, প্রশ্ন তো। এবার না গ্রহণযোগ্যতাটা তৈরি তো হয়েছে, এবার এইটা এখন এসে ওই পুরোটা দেখতে কেমন লাগে? না মানে দেখো আমি খুব কপাল করে, না সে ঠিক আছে যে একজন বড় ক্রিকেটার একটা মাঠে খেলে ভালো হয় না, তাকে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন মাঠে খেলে তবেই সে সচিন হয়। তো সেটা হুম, পরের প্রশ্ন। বা রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ লেখক, কিন্তু হ্যাঁ, কেন বুঝতে গেলে তোমায় হ্যাঁ, বঙ্কিমচন্দ্র হ্যাঁ, ইত্যাদি পড়তে হয়। কিন্তু আমি কপাল করে একটা বউ পেয়েছিলাম যে মেয়েটিকে বিয়ে করার সময় বলে দিয়েছিল যে তোমার সন্তানাদি হতে গেলে যে যে ব্লাড টেস্টগুলো করতে হয়, থ্যালাসেমিয়া এটসেট্রা এটসেট্রা, সব আমি করে নেব, তুমি শুধু এইচআইভিটা তুমি করো, ওটা তো আর আমার করা যাবে না। তার কারণ আমি তো সত্যি তোমার থেকে ইঞ্জেকশন শেয়ার করেছি, আমার পাশের লোকটা মরে গেছে হুম, ইত্যাদি প্রভৃতি সারা জীবন দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো তার ফলে আমি লোকের সাথে এত নিডল শেয়ার করেছি, ফলে আমার জীবনের সবচেয়ে টেনশনের দিন ছিল যেদিন আমি দিয়ে আসার পর রেজাল্ট বেরোবে, কারণ আমিও জানি না আমি অজান্তে এইচআইভি বইছি কিনা। হুম, হুম, আমায় বিয়ের আগে একটি শর্ত দেওয়া হয়েছিল, আমি তো কারণ মেয়েটি পয়সা দেখেনি, ৩,৩৪৫ টাকা মাইনে পাই আমি, বিয়েতে রাজি হয়েছে। তো শুধু একটা কথাই বলেছিল এইচআইভিটা টেস্ট করে, এই রক্ত দিয়ে এসছি। সেই রাতটা, যে রাতটা অপেক্ষা করছি পরদিন সকালবেলা 10টার সময় ল্যাবরেটরি খুলবে, আমার রিপোর্ট দেবে, আমি তার আগে জীবনে কোনো দিন টেস্ট করাইনি। হুম, তো সেখান থেকে বা যে লোকগুলো পরবর্তী মানে সেই সময় দাঁড়িয়ে ফোন করো তোমার বিশ্বাসযোগ্যতা নেই, সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমার জন্যে বা আমার বিশ্বাসের লোকে লগ্নি করে, হুম, এই গোটাটার মধ্যে একটা জিনিস ছিল যে আর যা করি করি ঠকাবো না। মানে আমি যদি কাউকে গিয়ে বলি যে ভাই অমুক প্রজেক্টে টাকা দেবো কোত্থেকে, আমিই তো পাইনি, হুম, সে যত ব্যোমকেশ ফেলুদা যাকে খুশি রাগিয়ে দিক, সেখান থেকে ইডি সিআইডি সত্যিই খোঁজ নিয়ে দেখবে আমি পাইনি, হুম, হুম, আমি পাইনি। হুম, তো ওই এটা হয়েছে কি যে ওই কোথাও গিয়ে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে এবং সইতে 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 যত তুমি লোককে বলবে যে আমি নেশা করি না করি না করি না, তত লোকের সন্দেহ বাড়বে। হুম, মালটা নিশ্চয়ই নেশাটা করে বলে এটা বলছে। ঠিক ঠিক, দরকার নেই, দরকার নেই। মানে আমি একটা অনুষ্ঠানের কথা বলছি, যে অনুষ্ঠানে একই ঘরে সুভাষ গোয়েল, লোকগুলো ভাব, শান্তনু মৈত্র, ওই যে ভদ্রলোক গান গাইতেন, গজল শিল্পী তিনি, এবং আমি। তালা 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 তো দিস হ্যাঁ, হ্যাঁ, তালা তালাত তো আজিজ, দিস আমি, এরা বসে রয়েছি সেইখানে। একটা ভিনটেজ মদ আনা হয়েছে, সেই ভিনটেজ মদটা নিয়ে এসে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে মদটা না খাওয়াটা আনস্মার্ট মানুষের লক্ষণ। আমি সেখানে দাঁড়িয়ে যখন না বলতে পেরেছি, হ্যাঁ, ফলে আমি তো আমার ভয়ে বলিনি, আমার ভয়ে না বলেছি, কি হবে ভেবে তো বলিনি, কারণ আমি আমার অতীতটা জানি বলে। হুম, তো ফলে আমার আর কাউকে লিখে দিয়ে কপালে লিখতে হয়নি যে আমি আর খাই না গো। হুম, ওটা মানে এখন সকলে জানে, মানে একটা সময় ছিল পরমব্রত মদ রেখে যেত আমার বাড়িতে, হুম,
জানে যে এখান থেকে মালটা কমবে না, তো খেয়ে নেবে না। আমার বাড়িতে যে রেখে দিয়ে এখানে যত্ন সহকারে মদ রাখিলে ফেরত পাওয়া যায়। তো এটা না তো মানে যতটা তুমি স্টে করে যেতে পারো আর হয় কি যে নিজেকে নিয়ে নিজে আয়নার সামনে দাঁড়ালে নিজেকে নিয়ে যদি রসিকতা করা যায় আমার আমিটাকে নিয়ে, তাহলে বোধহয় সবসময় মানে হিউমারটা সাথে থাকে। যে লোকটা নিজেকে ব্যঙ্গের জায়গায় না রেখে শুধু অন্যকে ব্যঙ্গ করে তাহলে সেটা কুণাল ঘোষ। তাহলে সে কুণাল ঘোষ। হ্যাঁ, কিন্তু যে লোকটা আয়নাকেও ব্যঙ্গ করতে পারে আমার মনে হয় সেই লোকটার রসবোধটার মধ্যে ওই জাস্টিফিকেশন আছে, কারণ সে নিজেকে প্রতিদিন আয়নায় দেখে, কুণাল ঘোষ ছাড়া। না, একটা ব্যাপার আছে, সেটা হলো এই নিজেকে ব্যঙ্গের চোখে দেখার জন্য কিন্তু কনফিডেন্স দরকার। কারণ অনেক মানে আমি নিজে দেখেছি আমার জীবনে, আমার তো একটা পয়েন্টে মনে হতো যে আলাদাই ব্যাপার আমার, মানে আমি তো আলাদাই লোক, আমি তো আমার মতো মানুষ এই পৃথিবীতে জন্মেছে, পৃথিবীর ভাগ্য, এই টাইপের মনে হতো তো আমার এক সময়। কিন্তু তারপর যখন আরও বড় হয়েছি, বুঝেছি পৃথিবীটাকে আর একটু বেটার বুঝেছি, আমার গুরু এসে আমাকে একটা ট্রান্সফরমেশন দিয়েছে। তারপরে গিয়ে যখন দেখেছি, তখন ওই সময়টায় যখন আমি এটা ভাবছি, তখন কিন্তু আমি নিজের প্রতি ব্যঙ্গের কথা, হ্যাঁ তোমার সাহস আছে তুমি আমার ব্যাপারে ব্যঙ্গ করবে, নিজের সঙ্গে নিজেই কথা। কনফিডেন্স মানুষকে কিন্তু নিজের ব্যাপারে নিজের ব্যঙ্গটা করতে সাহায্য করে। উল্টোটাও সত্যি, নিজের প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি থাকলে অটোমেটিক্যালি কনফিডেন্ট হয়ে যায় লোকজন। হ্যাঁ, আর দ্বিতীয় কথা কি জানো তো, সেটা হচ্ছে যে আমার বাড়িতে যদি আমার মায়ের কাছে 10 টাকা চাও, এখন ছেড়ে দাও 92 বছর বয়স হয়ে গেছে, মা যে আলমারিতে টাকা থাকে সেখানে আছে হয়তো 600 টাকা, কিন্তু সেই আলমারিটা খুলতে 3টে আলমারি খুলবে। এই আলমারির থেকে ওই আলমারির চাবি, সেই আলমারির থেকে সেই আলমারির চাবি, সেখান থেকে গিয়ে টাকার আলমারি। আর আমার বাড়িতে গেলে দেখতে পাবে আমার নিজের জামা কাপড়ের জন্য 2টো বড় আলমারি আছে, আর ইত্যাদি প্রভৃতি জিনিসপত্র টুকিটাকি সমস্তর জন্য আরও 3টে আলমারি আছে, ছোটো টেরা ব্যাক আছে ভিন্ন আকৃতির। তার কোনোটাতে লকার সহ কোথাও কোনো তালা চাবি দেওয়া নেই, কোথাও কোনো তালা চাবি দেওয়া নেই। তাহলে কি সেখান থেকে কেউ কোনোদিন জামা কমেনি? নাম বলবো না, কমেছে। কেউ কি গেঞ্জি ঝাড়েনি? ঝেড়েছে। আমি বাংলাদেশের নিত্য উপহার থেকে আমার প্রতি বছর 25টা করে না 26টা করে 24টা করে গেঞ্জি আসতো, এখন খুঁজলে 4টে পাওয়া যাবে না। তো চুরি হয়নি? হয়েছে। কত চুরি করবি তুই? এখানটা চুরি করতে পারবি? তুমি আমার সব কেড়ে নিতে পারো, তুমি আমার ভাবনাটাকে তো কাটতে পারবে না, সৃজনশীলতাকে তো কাটতে পারবে না। তুমি যা পারো তুমি যা পারো, আর তুমি যা পারো না সেটা তুমিই জানো। একদম। তুমি যা পারো না তুমি জানো। আমি আমেরিকায় একটা ছবি করতে গেছি, শালা আমি ইংরেজিতে বলতে গেলে তো শেক্সপিয়ারের খুঁড়তুতো ভাই। সেইখানে ক্যামেরাম্যানকে, রাশিয়ান ক্যামেরাম্যানকে সিন বোঝাতে গিয়ে জড়িয়ে ধরা ইংরেজিটা আর মাথায় আসছে না। আমি ক্যামেরাম্যানকে জড়িয়ে ধরে বলেছি দ্যাট ওয়ে। হ্যাঁ, রাহুল অরুণোদয় ওপরে ছিল, ওপর থেকে ঠকাস করে হাসতে হাসতে নিচে পড়ে গেছে। আমি জড়িয়ে ধরা ইংরেজি ভুলে গেছি বলতে বলতে। বাংলা মিডিয়াম মাথার ভিতরে ট্রান্সলেশন চলছে তো। কিন্তু সেটা আবার উল্টো দিকে সেটাও ঠিক যে লালবাজার বলে একটা সিরিজ হয়েছিল, কোন একটা জি5-এ হয়েছিল, রঙ্গনদা ছিলেন কাস্টিং ডিরেক্টর। তো আমাকে নেওয়া হয়, আমি লুক সেট হয়, অডিশন দিই, পাশ করি, তারপর আমায় কাস্টিং করা হয়। কাস্টিং করার পর আমার কাছে স্ক্রিপ্টটা আসে। স্ক্রিপ্ট আসার পর আমি রঙ্গনদাকে বলি যে দেখো টাকা পয়সা নিয়ে একটা টাল বাহানা হচ্ছে, আমি এই কেসটা এড়িয়ে যাব, আমি করবো না। বলছে কেন রে? এখন সত্যিটা আপনাকে বলি রঙ্গনদা, তার কারণ হচ্ছে আমি পড়তে গিয়ে দেখলাম ক্যারেক্টারটা মুসলমান, এবং যে শায়েরিগুলো বলছে সেটা শুনেই মনে হচ্ছে, আমি যখন বলছি মনে হচ্ছে একটা বাঙালি ছেলে মুখস্থ বলছে। বাঙালি ছেলে মুখস্থ বলছে, মানে ওই যে আমরা তাক্ত বলছে ওদের তাক, ওরা যেটা আছে সেটা আমার দ্বারা আমি উচ্চারণ হচ্ছে না, সেটা ঠিক ওই অনুযায়ী আমি নিজেকে মনে হচ্ছে যে আমি জাস্টিফাই করতে পারছি না, তাহলে আমি কেন পয়সার জন্য এটা নিতে যাব? ফলে আমাকে এটা বাদ দিন। আমার কাছে কারণটা, আমার দুর্বলতাটা তো আমি জানি, আমার দুর্বলতাটা যেমন জানি প্লাস পয়েন্টটাও জানি। বলে তুই
এদিক দিয়ে পুঁতবি না, আমি ওদিক দিয়ে গাছ হয়ে বেরোবো। কারেক্ট। তুই আমার এদিকে কাজ করতে দিবি না, আমি গপ্প মিরের ঠেক অমুক তমুক বিভিন্ন জায়গায় গলা বেচেছি, ওই থিয়েটার করছি এখন নিয়মিত হুম। সুন্দরমের সাথে, নরক গুলজার, আবার কয়েকটা অফার এসছে, তোমার কি- নিজের মতো করে কাজ করছো নিজের তুমি। মতো করে কাজ করছি, যা খুশি তাই করবো। তুই কি করবি? একদমই তাই, আমিও তো সেটাই করেছি। আমি ইনিশিয়াল স্টেজে আমি আমার ভীষণ প্রাণের বন্ধু হঠাৎ একদিন দেখলাম ফেসবুকে বলছে যে কারোর ক্ষমতা আছে অ্যাওয়ার্ড ফেরত দেওয়ার, সরকারি অ্যাওয়ার্ড নিয়ে বড় বড় কথা, কাঞ্চন। তো আমি তার পরের দিন শ্রেষ্ঠ চিত্রনাট্যকার অ্যাওয়ার্ড ফেরত দেবো বলে ঘোষণা করে দিই। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমির জন্ম থেকে একজন সম্মানিত সদস্য, রাজ্যপাল কর্তৃক নির্বাচিত আমি। তাদের মুখের উপরে বলে দিই আমি অ্যাওয়ার্ড ফিরিয়ে দেবো। বিপ্লব দেয়, সুদীপা হ্যাঁ, দেয়, হ্যাঁ। ওরা থিয়েটারের জন্য দেয়, আমি টেলিভিশনের জন্য দিই। হুম, হুম, হুম। এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে, সেটা কেউ কাউকে বলেনি, কোথাও কোনো লিস্ট নেই, কিন্তু কিন্তু আমি অঘোষিত ব্যান্ড। মানে বারবার হচ্ছে কি, আমি প্রচুর পাউডার টাউডার মেখে শাড়ি পরে ঠাক 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 করে ট্রে নিয়ে গিয়ে বউ সেজে দাঁড়াচ্ছি, তারা দেখছে, পাত্রপক্ষ হেঁটে দেখাও, নেচে দেখাও, ঘুরে পাছাটা দেখাও, সব দেখালাম, অঙ্গ প্রত্যঙ্গ গোপনাঙ্গ সব দেখালাম। তারপরে পাত্রপক্ষ যাওয়ার আগে খুব ভালো লাগলো, মিষ্টি ফিষ্টি খেয়ে বললাম না চিঠি দিয়ে জানাবো, সেই চিঠি আর আসে না। কনফার্ম হয়ে গিয়েছে সবটা, লুকসেট অ্যাডভান্স হবে, মানে স্ক্রিপ্ট চলে এসছে, তারপরে শুটিংয়ের আগের দিন জানিয়েছে তুমি পাঠটা করছো না, মানে জানায়নি, শুটিং শুরু হয়ে গেছে। এরকম কাজও হয়েছে। আমি আরজিকর কাণ্ডের পর 1.5 বছর বা এক মানে এই বেলা ছবির আগে, রিলিজের আগে অবধি আমি মোট 5 দিন শুটিংয়ের ক্যামেরার সামনে রোলিং অ্যাকশন শুনেছি। বুম্বাদার মিত্তির বাড়ি, আমার মানে ডিমেনশিয়া পেশেন্ট মা, আমার সংসার ইত্যাদি প্রভৃতি। আমি তো বেঁচে গেছি, আমার বউ সরকারি স্কুলে পড়ায়, ফলে আজকের দিনের একটা ক্লাস 10-12 সন্তানের যে খরচাপাতি ইত্যাদি প্রভৃতি। কিন্তু আমার একটা পোষ্য আছে, মানে আমি ডাল ভাত খেয়ে থাকলেও তাকে তো ল্যাব্রাডরকে চিকেনটা দিতেই হবে, ভ্যাকসিনটা তার ঠিক মতো দিতে হবে। তো এই সমস্তটা নিয়ে, প্লাস গাড়ির ইএমআই, বাড়ির এই ইত্যাদি প্রভৃতি সবটা নিয়ে আমি শুটিং করেছি 5 দিন। কিন্তু তাতে আমার দাঁত কেলানে বাঞ্ছারামগিরি আটকাতে পারে। কি করবে তুমি, মানে বসে তৃণমূল কবে দূর হবে রে, এই ভাববো আমি, একেবারেই নয়। যা আমার হাতে নেই, এক্স্যাক্টলি, যা আমি করতে পারবো না, সেটা আমি ভেবে করবোটা কি বলো দেখি, এক্স্যাক্টলি। কি করব? না, না, এটা তো খুবই ঠিক কথা। সেই আমার মনে হয় এইসব এইভাবে ভাবলে অনেক কিছু সোজা হয়ে যায়, অনেক কিছু নিজের সঙ্গে নিজের বোঝাপড়া চলে আসে। মানে তখন মনে হয় সমস্যা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হয়েছে, আজকে হয়েছে, মানে আজকে তোমার হতে পারে, আজকে আমার হতে পারে, আজকে ওর হতে পারে, যে কারোই হতে পারে। সমস্যা তো একটা নর্মাল ব্যাপার, এই পৃথিবীতে সমস্যা ছাড়া তো কেউ নেই। সেইটা তো খুবই ভালো। যাক, কতক্ষণ হয়েছি আমরা? 1:10 বিউটিফুল। 1:15 আমরা টার্গেট করেছিলাম, বিউটিফুল আছে। তোমার কোনো না, অ্যাকচুয়ালি তো মিস তো করিনি, বরঞ্চ অনেকগুলো জিনিস এক্সট্রা আমরা কথা বলেছি যেগুলো খুব ইন্টারেস্টিং। আজকে একটা অদ্ভুত জিনিস হলো, আমি সেটা বলছি, সেটাই আমি বলা, মানে সেই জন্যই এই কথাটা বললাম। সেটা হলো কনভারসেশন যদি এনজয়েবল হয়, কনভারসেশনের মধ্যে যদি মজা থাকে, তাহলে না টায়ার্ড লাগে না, মানে বরঞ্চ আরও বেশি এনার্জেটিক লাগে। আমাদের ক্ষেত্রে বোধহয় এরকমই একটা অবস্থা, কিন্তু আমাদের একটা টাইম ফ্রেম তো থাকে। তুমি নিজে একজন লেখক, একজন লিরিসিস্ট এবং ইত্যাদি ইত্যাদি, একই অঙ্গে অনেক রূপ তো তোমার আছে, অভিনেতা, অভিনয় তো তুমি করছোই। তোমার সবচেয়ে বেশি কোনটা করতে তুমি সবচেয়ে বেশি এনজয় করো? এনজয় করি না এনজয় করব, কোনটা পেলে আমি সবচেয়ে বেশি খুশি হব? কোন জিনিসটা পেলে হ্যাঁ সবচেয়ে বেশি খুশি হবে? ধরো আমার যদি ইএমআই এর চিন্তা না থাকে, আমার যদি কোনো পিছু টান, মানে এইটা দেওয়ার আছে ওটা দেওয়ার আছে না থাকে,
মানে কেউ যদি এই অনুষ্ঠানটি নিবেদন করছেন হ্যাঁ করে, হ্যাঁ আমি জানি ম্যানফোর্স আর আমার স্পন্সর করবে না, কোনো ফিনাইল কোম্পানি হাতুড়ি মার্কা এলো হয়তো, এরা যদি আমার বাকি জীবনটা স্পন্সর করে দেয়, আমি এক মনে লিখতে চাই, শুধু ওটাই করতে চাও। শুধু লিখতে চাই। কারণ আমি একটা অদ্ভুত ট্রান্সফরমেশনের সময় দাঁড়িয়ে আছি। হুম সেটা হচ্ছে আমাদের দাশগুপ্ত বংশে কোনো বড় ছেলে, মানে আমার বাবা, বাবার বাবা, তার বাবা, কেউ 55 টপকায়নি। আমার বাবা 51, আমার দাদু 52, তার বাবা 55। আমি এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মানে রেকর্ডটা ভাঙবো না ওই এরকম একটা অদ্ভুত সন্ধিক্ষণ। রেকর্ড যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমি পেরিয়ে গেলাম, 60 পেরিয়ে গেলাম। বা আমি যদি আজ মরে যাই তাহলে যা সচিনের রেকর্ড অক্ষত থেকে যাবে। এরম একটা জায়গায় দাঁড়িয়ে আমার মাথাতে না একটা অদ্ভুত বিষয় ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে যে একটা লোক জানে যে তার বংশের সবাই 50-এ টপকে যায়। এবার এই লোকটা এই ভয়ে বিয়ে করেনি, একা আছে উত্তর কলকাতার একটা সেই ঘেমো গন্ধ মাখা বাড়িতে। এই সময় শহরে বৃষ্টি হওয়ায় জল জমে গেছে, কমিউনিকেশনের রাস্তা বন্ধ। ওর 5 দিন পর জন্ম, 50 হবে। এই 5টা দিন নিয়ে আমার একটা উপন্যাস লেখার ইচ্ছে। আহা হা কি যে বিউটিফুল এই 5টা একটা। দিনও কি করে দেখবে, কি এবং হবে, শেষে কি হবে? শেষে কি হয়। মানে ওই 50 নম্বর জন্মদিনের দিন 50, সে কি মারা যাবে না হ্যাঁ বেঁচে মারা যাবে থাকবে? না বেঁচে থাকবে। বিউটিফুল, দারুণ এই ওর উপন্যাস মানে। মাথার পাশে একটা ক্যালেন্ডার রাখা থাকে, হুম প্রত্যেক দিন উঠে মানে আর যেদিন 4 দিন বাকি উঠে একটা দাগ টানে হুম যে আর 4 দিন বাকি, আর এই বাকি। আর এবং কোথাও জনসংযোগ নেই, কারণ বৃষ্টিতে কেউ আসছে না, বেরোচ্ছে না, একা থাকেন ভদ্রলোক। মানে আমি দারুণ। বলছি যে এইটা নিয়ে যদি বসো তাহলে আমার কালকে সকালবেলা বাবলি সুন্দরী মেগা সিরিয়ালের কল টাইম, বিকেল 5টায় প্রেস ক্লাবে গুনগুন করে মহুয়ার শুটিং, সেইগুলো আছে। এবং আমি যাওয়া অবধি আমার ওয়েটিং ফর গোডো কুকুরটা বসে থাকে, তার একটা অদ্ভুত দর্শন আছে, সে আমার সাথে রাস্তায় বেরিয়ে তবে উনি প্রাতকৃত্য সম্পন্ন করেন। আচ্ছা এবং আমি তাকে আমায় ছুটে যেতেই হয়। মানে তারপরে বসে তুমি ঠান্ডা মাথায় ভাববে যে সেই অবকাশটা নাই। হুম মানে আমাকে যদি সত্যি কেউ স্পন্সর করতো, তাহলে তুমি মানে ওটাই আমার করতে। বিরাট চাহিদা কিছু নেই, আমার এমনি মাটন খাওয়া বারণ, অমুক বারণ তমুক বারণ, আবার আমি নিরামিষও খেতে পারি না, অন্তত 2টো মশা মেরে দে ডালের সাথে। কিন্তু হ্যাঁ মশা টশা থাকবে, এরকম থাকবে, খেয়ে পোকা, নেবো, হ্যাঁ। পোকা ফোকা থাকবে, খেয়ে নেবো, কিন্তু শুধু দিলে খেতে পারবো না। তো ওই খেয়ে আর কাগজ কলম, হুম আর কিচ্ছু লাগবে না। তার মানে তুমি ভেতর থেকে আসলে একজন লেখকই, তাই তো? বাকিগুলো তুমি মানে ওই। ভেতর থেকে আমি একজন যাযাবর। হুম আমার যদি বাচ্চাটা না থাকতো, আমার যদি পিছু টানগুলো না থাকতো, আমি যদি অবিবাহিত থাকতাম, তাহলে এতদিনে আমি কোনো না কোনো পাহাড়ে বা কোথাও একটা, মানে সারা ভারতবর্ষটা পায়ে চষে ফেলেছি। হুম আমি যাযাবর। আমার ছোট্ট ওয়াগনারটা 3 বছর, 3.5 বছর, 74,000 কিলোমিটার চলেছে। বছরে 4 বার বেনারস যাওয়া লোক আমি। কোনো কারণ নেই, ধর্মের জন্য নয়। মানে বেনারস গেলে তো গোটা ভারতবর্ষটাকে দেখা যায়, হুম হুম এত রকম মানুষ। আমি ওই যাযাবর বৃত্তিটা মানে ভিতরে ভিতরে না, আমি একটা, আমার মধ্যে একটা ওই ছুটে বেড়ানো, খুঁজে বেড়ানো আছে। যখনই কোনো দূরে যেতাম শুটিং করতে, বা যদি যে বাইরেও যেতাম, সবসময় চালক চায় আমি তার পাশের সিটটায় বসি। হুম তার কারণ হচ্ছে যে যতক্ষণ আমি পথে থাকি আমার কখনো চোখ বন্ধ হয় না। হুম কারণ আমার খালি মনে হয় যে ধরো এই যে আসতে গিয়ে রাস্তার পাশে একটা অদ্ভুত লেখা, অদ্ভুত ছবি, অদ্ভুত সুন্দর ধানের ঢেউ, কাল মরে গেলে তো আর দেখতে পাবো না। হুম এই যে চোখ খোলা থাকে, এই গোটা রাস্তা ড্রাইভার ভাবে আমি জেগে আছি, হুম আর আমি তো আমার খিদে জেগে থাকি। হুম 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 আসলে আমি একটা পালিয়ে বেড়ানো,
বোধহয় এই সংসার, রিয়ালিটি ইত্যাদি ইত্যাদি থেকে দেছুট মারা পাবলিক। হুম। বাহ! বিউটিফুল। মানে একটা কিরম একটা নিজেই একটা কালমিনেশন এ পৌঁছে গেল পডকাস্টটা শেষ প্রশ্নে। তাহলে আমি এক যাযাবরই আসলে। বেশ, তাহলে এই থটটা নিয়েই আজকের এপিসোড শেষ করছি। থ্যাংক ইউ দাদুদা, খুবই ভাল লাগলো। খুবই, তোমার সঙ্গে কথা বলতে সবসময় ভালো লাগে। আজকেও দারুণ লাগলো। আজকে একটু অন্যরকমভাবে তোমাকে পেলাম এবং আমার সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হলো মৃত্যু চেতনা নিয়ে অনেকটা কথা বলেছি আমরা। তুমি তোমার পার্সপেক্টিভ বলেছো। সেটা খুব ইন্টারেস্টিং। সেটা খুবই অন্যরকম একটা দর্শন তৈরি করে। আমার মনে হয় আপনারা যারা শুনছেন তাদেরও সেই রকম ভাবনাগুলো উস্কে দেওয়া গেছে বা হয়তো নিজের মতো করেই আপনার জন্য আলাদা, আমার জন্য আলাদা, তোমার জন্য আলাদা, প্রত্যেকটা মানুষের জন্যই আলাদা। বাট আজকের এপিসোড এই নোটেই শেষ করছি যে আমি এক যাযাবর। আসলে আমরা সবাই বোধহয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটু বেরিয়েই পড়তে চাই। আসলে পৃথিবীটাকে দেখা হয়নি তো, অনেক কিছু দেখার বাকি আছে। ওই বোধহয় দেখার জন্যই আমরা একটু ঘুরে বেড়াতে চাই। বলে না বাঙালি ভ্রমণ পিপাসু, আসলে আমার মনে হয় মানুষই খুব ভ্রমণ পিপাসু। এই পয়েন্টটা, এই নোটটাতেই আজকের এপিসোড শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা। টাটা।